প্রায় অন্ধকারময় কোণে নরম সোফাতে বসে সদ্য পরিচিত মেয়েটার পিঠের ওপর দিয়ে একটা হাত বাড়াতে গিয়েও থেমে যায় ধ্রুব। না, বিখ্যাত টাইটানিকের গানের লাইনটা নয়, কণ্ঠস্বরটাই ওকে স্তব্ধ করে দেয়। 10 বছর হয়ে গেছে, তবু দুঃস্বপ্নের মতো এখনো তাড়া করে বেড়ায় এই কণ্ঠস্বর ওকে। ধ্রুব ধীরে ধীরে মাথাটা নাইট ক্লাবের স্টেজের দিকে ঘোরায়। ক্ষণিকের জন্য কেঁপে ওঠে ওর হাত। ধ্রুব কোনোদিন স্বপ্নেও ভাবেনি আজ 10 বছর পর এইরকমভাবে আবার দেখা হবে বৃষ্টির সাথে। 10 বছর আগে বৃষ্টির কোলে মাথা রেখে এই গানটাই শুনতো টিফিনের সময়, শুধু। আর টিচারদের নজর এড়িয়ে তার মাঝেই হালকা চুম্বন এঁকে দিত ওর হাতে, চোখে মুখে ঠোঁটে। ধ্রুবর চোখ মুহূর্তের জন্য নরম হয়ে আসে, কিন্তু পর মুহূর্তেই তীব্র প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ওর চোখে। হ্যাঁ, বৃষ্টিকে ও ঘৃণা করে। বৃষ্টিকে ভালোবাসত যে ধ্রুব। 10 বছর আগে সেই রাতে তার মৃত্যু হয়েছে। এখন যে বেঁচে আছে তার মনে শুধু ঘৃণা। এত বেশি ঘৃণা যে অন্য কাউকে ভালোবাসার মতো জায়গাও নেই সেখানে। বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে পুরনো স্মৃতিগুলো ওর মনের ভেতর ভেসে উঠতে থাকে। ধ্রুব কলকাতাতে জন্ম নিলেও ওর মায়ের হঠাৎ মৃত্যুতে 10 বছরের ছেলেকে একা মানুষ করতে পারবে না ভেবে ধ্রুবর বাবা ওকে দিল্লিতে দাদুদের কাছে থেকে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেন। যেদিন প্রথম ও স্কুলে যায় সেদিনই বৃষ্টির সাথে পরিচয়। হিন্দি ভাষীদের মাঝে নিজের ভাষায় কাউকে পেয়ে ধ্রুব আর বৃষ্টি খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে ওঠে। মাকে হারানোর দুঃখটা বৃষ্টি কিভাবে যেন ওর সাথে ভাগ করে নেয়, ওকে আবার হাসতে শেখায়। যখন ভালোবাসাকে বুঝতেও পারেনি তখন থেকেই বৃষ্টিকে নিজের অজান্তেই ভালোবাসতে শুরু করে দেয় ও। একসাথে বড় হতে থাকে দুজনে। তারপর যেদিন সাহস করে মনের কথা বলে সেদিন বৃষ্টিও ওর দিকে হাত বাড়িয়ে দেয়। দশম শ্রেণী থেকে কিভাবে যে দ্বাদশ শ্রেণীতে উঠে যায় নিজেরাও বোঝে না। পুরো সময়টা যেন স্বপ্নের মতো কেটে যায়। হ্যাঁ, বৃষ্টি অপরূপ সুন্দরী ছিল। অদ্ভুত এক শান্ততা ছিল তার ভেতর। অনেকেই মনে মনে ঈর্ষা করত ওদের ভালোবাসাকে। তাদের মধ্যে একজন অবশ্যই জয়। জয়ের বাবার সাথে বৃষ্টির বাবার বিশেষ বন্ধুত্ব ছিল, আর সেই সুযোগ নিয়ে জয় মাঝে মাঝেই বৃষ্টির কাছে আসার চেষ্টা করত। বৃষ্টির পরিবারটা কেমন যেন অদ্ভুত ছিল। যতবার জিজ্ঞাসা করেছে ততবার বৃষ্টি নানা বাহানায় এড়িয়ে গেছে। বৃষ্টি আর জয়ের পরিবারের স্ট্যাটাস অনেকটাই উঁচু মানের। অন্যদিকে ধ্রুবর পরিবার সাধারণ মধ্যবিত্ত। যদিও বৃষ্টির ভেতর ধ্রুব কোনোদিনও স্ট্যাটাস বা অন্য কিছু নিয়ে দম্ভ দেখতে পায়নি। হয়তো সেই জন্যেই ওরা এতটা ভালোবাসতে পেরেছিল দুজনকে। সেই বিশেষ দিনটা ছিল জয়ের জন্মদিন। হঠাৎই ধ্রুবকে ফোন করে। জয় সন্ধ্যাবেলা ওর বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে। জয়কে ধ্রুব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারত না। ও নিষেধ করে দেয়। সঙ্গে সঙ্গে ফোনের ও প্রান্ত থেকে জয় বলে, নিজের প্রেম নিয়ে খুব গর্ব করিস তুই, তাই না? আজ এখানে এলে বুঝতে পারবি বৃষ্টি আসলে কাকে চায়। তোর মতো একটা নিজ ছেলের সাথে বৃষ্টি কোনোদিনও প্রেম করবে না। বৃষ্টির মতো মেয়েদের তুই কতটা চিনিস? ও স্কুলে তোর সাথে প্রেম করে আর বাড়িতে আমার সাথে। ওর শরীর থেকে যে পারফিউমের গন্ধটা বেরোয়, খোঁজ নিয়ে দেখিস, সেটাও আমার দেওয়া। অবশ্য তোর কাছে অত টাকাও তো নেই যে দামি পারফিউম কিনে দিবি। শোন, আমি খুব ভালো করেই জানি যে তুই ওকে পারফিউম গিফট করিস, কিন্তু ও আমাকে নিজের মুখে বলেছে যে সেগুলো ছুঁয়েও দেখে না। ধ্রুবর গলার স্বরে রাগ স্পষ্ট ফুটে ওঠে। বোকা ছেলে, গরিব বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য ওরকম দু চারটা মিথ্যা কথা তো বলতেই হয়। তোকেও তো শুধুমাত্র স্কুলের নোটস নেওয়ার জন্য হাতে রেখেছি। তোর মতো ভালো স্টুডেন্টের থেকে বেশি আর কী বা দিতে পারবি? তুই ওকে যত কিস করেছিস তার থেকে বেশি আমি কিস করেছি। জয়, সব কিছুর একটা সীমা থাকে। এর আগেও বহুবার আমাকে বৃষ্টির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছিস তুই। তোর এই মিথ্যা কথাগুলো আমি বিশ্বাস করব না কোনোদিনই। আজকে আমার বাড়িতে বাড়ির লোকজন কেউ থাকবে না। সব বন্ধুরা সারা রাত মিলে পার্টি করব, আর সেই পার্টিতে বৃষ্টিও থাকবে আমার সাথে সারা রাত। আমি বিশ্বাস করি না। তোকে বিশ্বাস করানোর জন্যই তো নিমন্ত্রণ করছি। ঠিক আছে, তাহলে রাত 10টা পরেই যাব আমি তোর বাড়িতে। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে সমস্ত স্কুলের সামনে বৃষ্টির হাতে চোর খেতে হবে তোকে। অবশ্যই, কিন্তু দেখিস চটটা যেন ভুল করে তোর গালে পড়ে না যায়। ধ্রুব যখন জয়ের বাড়িতে পৌঁছায় তখন রাত্রি 10টা পার হয়ে গেছে। ওর পূর্ণ বিশ্বাস ছিল যে বৃষ্টি কখনোই জয়ের বাড়িতে রাত্রে থাকবে না। ও কেবলমাত্র জয়কে মিথ্যা প্রমাণ করার জন্য এসেছিল। প্রথম ধাক্কাটা খায় যখন জয়ের বাড়িতে বৃষ্টিকে দেখতে পায়। ওদের মতন স্টুডেন্টদের জন্য নিষিদ্ধ সকল রকম পানীয়তে
পার্টি পুরো ভরপুর। উন্মত্ত একদল অল্প বয়সী ছেলে মেয়ের মধ্যে এক কোণে বসে রয়েছে বৃষ্টি। বৃষ্টিকে দেখতে পাওয়া মাত্র ধ্রুব প্রচণ্ড রেগে ওর দিকে এগিয়ে যায়। বৃষ্টি, তুমি এত রাতে এখানে আছো? আমাকে স্কুলে তো একবারও বলোনি এখানে থাকার কথা। ধ্রুব, তুমি একটু শান্ত হও। আমি বাধ্য হয়ে এখানে এসেছি। আমি সত্যি বলছি, আমি এখানে আসতে চাইনি। তুমি আমার ফ্যামিলির ব্যাপারে কিছু জানো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর কত বোঝার চেষ্টা করব? যখনই কিছু হয়েছে তখনই তোমার ফ্যামিলি নাম নিয়ে তুমি বিষয়টাকে সাইড করে দিয়েছো। কি সমস্যা রয়েছে তোমার ফ্যামিলিতে? আমাকে বলতে এত দ্বিধা কেন তোমার? প্লিজ ধ্রুব, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখনো সময় আসেনি। আমাকে একটু সময় দাও প্লিজ। তোমার আর কত সময় চাই? জয় যা বলেছিল তাহলে কি সেটাই সত্যি? কি বলেছে জয় তোমাকে? জয় বলেছিল। ধ্রুবর কথাকে মাঝপথে আটকে হঠাৎ জয় পেছন থেকে সুর বদলে বলে ওঠে। আরে, আমার কথাগুলো তুমি সত্যি ভেবে নিয়েছো ধ্রুব? আমি তো তোমাদের দুজনকে একসাথে আনার জন্য নাটক করছিলাম। ওইসব নিয়ে একদম ভেবো না। চলো চলো, আমার জন্মদিন আজকে। আজকে সবাইকে ড্রিঙ্কস করতেই হবে। ধ্রুব আর বৃষ্টি কথা এগোনোর সুযোগ পায় না। বাকিরা হৈ হৈ করে চারদিক থেকে ঘিরে ধরে। প্রথমবার উত্তেজক পানীয় শরীরের ভেতরে পড়ার প্রভাব, নাকি এমনই হঠাৎ করে পরিবেশটা যেন অনেক হালকা হয়ে যায়। অনেকটাই রাত হয়ে গেছে। অধিকাংশ জনই যেখানে সেখানে শুয়ে পড়েছে। ধ্রুব আর বৃষ্টি দুজনে একটা ঘরের ভেতরে এখন একা। চুম্বন কখন যে শরীরী হয়ে উঠেছে নিজেরাও বুঝতে পারে না। নেশাতে দুজনের চোখই লাল হয়ে রয়েছে। বৃষ্টি এলোমেলো হাতে ধ্রুবর শার্টটা খোলার চেষ্টা করলেই ধ্রুব হঠাৎ চমকে উঠে বলে। বৃষ্টি, আমরা মনে হয় ঠিক করছি না? বৃষ্টি তখন নেশার ঘরে প্রায় আচ্ছন্ন। দু হাত দিয়ে ধ্রুবর গলাটা জড়িয়ে ধরে আজরে গলায় বলে। আমি কিছু জানি না, আমি শুধু তোমাকে চাই। দুজন সদ্য যৌবনে পা দেওয়া ছেলে মেয়ে। ধ্রুব আর ভাবতে পারে না। একটারে নিজের শার্টটা খুলে ফেলে বৃষ্টিকে জড়িয়ে ধরে গভীরভাবে কিস করতে থাকে। তারপর হঠাৎই মাঝপথে থেমে বৃষ্টিকে বলে। আমাদের প্রোটেকশন ছাড়া এগোনো ঠিক হবে না। তাহলে আমরা কি করব এখন? বৃষ্টি আদরের আবেশে বন্ধ করে রাখা চোখ না খুলে বলে। ওর গলার স্বরে ঘুমের রেশ স্পষ্ট ফুটে ওঠে। তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো। সুমিতের বাবার মেডিকেল শপ রয়েছে। আমি দেখেছি ওর পার্সে সবসময় কন্ডম থাকে। ও নিচে সোফাতে ঘুমাচ্ছে। আমি চুপচাপ ওর ব্যাগ থেকে বের করে নিয়ে আসছি। প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো না। এত কিছুর পর আমি আর আটকাতে পারবো না নিজেকে। বৃষ্টি চোখ বন্ধ করে হেসে হেসে বলে। তাড়াতাড়ি যাও, না হলে আমি কিন্তু সত্যি করে ঘুমিয়ে পড়ব। ঘুম আর নেশা দুটোর জন্য বৃষ্টির কথাগুলো অস্পষ্ট হয়ে আসে। জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। কিন্তু 5 মিনিট পর ধ্রুব যখন ফিরে আসে তখন পুরো পৃথিবী যেন ওর সামনে কেঁপে ওঠে। এত বড় অবিশ্বাস, এত বড় অন্যায় ও স্বপ্নেও ভাবতে পারেনি। ওর ঠিক চোখের সামনে জয় বৃষ্টিকে জড়িয়ে ধরে কিস করছে। জয়ের শার্টটা মাটিতে পড়ে রয়েছে। হঠাৎ যেন ওকে দেখানোর জন্যই বৃষ্টির গলার কাছ থেকে মুখটা সরিয়ে জয় ওর দিকে তাকায়। জয়ের চোখের হাসিতে স্পষ্ট লেখা ছিল। বৃষ্টি, তোর মতো একটা লো ক্লাস ছেলেকে কোনোদিনও পাত্তা দেবে না। দেখে নে নিজের চোখে। ধ্রুব আর স্থির হয়ে কিছু ভাবতে পারে না। তীব্র ঘৃণাতে বৃষ্টির দিকে তাকাতেও ইচ্ছে করে না। সেই রাতে ধ্রুব বাড়ি ফেরেনি। সেই রাতেই এক ধ্রুবর মৃত্যু হয়েছিল, যার চোখে আমার ভালোবাসার আরেকটা নামই ছিল বৃষ্টি। জয়ের গলা জড়িয়ে থাকা বৃষ্টির হাত দুটো চোখের সামনে বারবার ভেসে উঠছিল ওর। এতদিন ধরে জয় যে কথাগুলো ওকে বলে এসেছে সেগুলো সব সত্যি মনে হচ্ছিল হঠাৎ করেই। বৃষ্টির জন্য ওকে শুধুমাত্র টাইম পাস ছিল? ওকে কি একবারের জন্য ভালোবেসেছিল বৃষ্টি? কি করে জয়কে কিস করতে দিতে পারলো বৃষ্টি? এরকমই কোনো ঘরোয়া পার্টিতে হয়তো এর আগে ওরা দুজন অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। সবটাই আসলে টাকা আর স্ট্যাটাস। সারা রাত উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়েছিল ধ্রুব। সেদিনের পর ধ্রুব আর কোনোদিনও বৃষ্টির সাথে দেখা করেনি। নিজের চোখে সব দেখার পর আর বৃষ্টির মুখ থেকে মিথ্যে কথা শুনতে চায়নি ও। মাঝপথেই স্কুল চেঞ্জ করে বাবার কাছে কলকাতায় চলে গিয়েছিল। টাকা আর স্ট্যাটাস এই দুইয়ের জন্য রাতের পর রাত জেগে কাজ করেছে। একটা অনুভূতিহীন মানুষের মতো প্রত্যেক দিন নিজেকে আরও বেশি যান্ত্রিক করে তুলেছে ও। এই 10 বছরে ওদের ছোট্ট কোম্পানি অনেক নাম করেছে। এখনও সেই সব কিছু হাসিল করে নিয়েছে, যার জন্য একদিন ওর ভালোবাসা খেলনা হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও একদিনের জন্য ভুলতে পারেনি বৃষ্টিকে। একদিনের জন্যও মন থেকে দূর করতে পারেনি বৃষ্টির প্রতি তীব্র ঘৃণাকে। ওকে পশু বানিয়ে দিয়েছে বৃষ্টি। পাশের মেয়েটা ধ্রুবর কাঁধের ওপর মাথাটা হেলিয়ে দিয়ে আরও কিছুটা সান্নিধ্যে আসে। ধ্রুব চোখ বৃষ্টির দিকে স্থির। বৃষ্টি ওর দিকে তাকিয়েও ওকে না চেনার মতো করে
চোখ সরিয়ে নেয়। কিন্তু চোখের কোণ থেকে বৃষ্টি যে ওর দিকে তাকিয়ে রয়েছে সেটা ধ্রুব বুঝতে পারে। ধ্রুব বৃষ্টির দিক থেকে চোখ না সরিয়েই আবছা অন্ধকারের মধ্যেই পাশের মেয়েটাকে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। ক্ষণিকের জন্য বৃষ্টির গলাটা যেন কেঁপে ওঠে। ওর গান প্রায় শেষ। বৃষ্টি হঠাৎ তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। সঙ্গে সঙ্গে ধ্রুব উঠে দাঁড়ায়। পাশের মেয়েটা একটু অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? সরি বেবি, ইউ কোল্ড হুক আপ আনাদার ডে। মেয়েটা হঠাৎ রেগে ধ্রুবর একটা হাত ধরে চিৎকার করে বলে, এতটা টাইম কাটানোর পর তুমি এরকম হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যেতে পারো না? আমি তোমাকে পরে কল করে নেব, এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ধ্রুব শান্তভাবে কথাগুলো বলে ওর হাতটা সরিয়ে দেয়। তোমার সম্পর্কে সবাই যেটা বলে সেটাই ঠিক। তুমি আসলেই একটা জানোয়ার। তুমি আমার নামটা পর্যন্ত ঠিক করে জানো না, তাই আমাকে কল করার কথা বলে লজ্জা দিও না। মেয়েটা কথাগুলো বলে সবার মাঝে ধ্রুবর গালে একটা চর বসিয়ে দেয়। ধ্রুব একটু সময় নিয়ে নিজেকে সামলে নেয়। তারপর হালকা হেসে বলে, হ্যাঁ আমি জানোয়ার, আর একটু আগে এই জানোয়ার সাথে তুমি সেক্স পর্যন্ত করতে রাজি হয়ে গেছিলে। মেয়েটা রাগে আরও কিছু বলতে চায়, কিন্তু তার আগে ধ্রুব ওখান থেকে উঠে নাইট ক্লাবের গেস্ট রুমের দিকে চলে যায়। 10 বছর আগে সেই বৃষ্টি এখন আরও বেশি যেন সুন্দরী হয়ে উঠেছে। ওর নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে ধ্রুব ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়ে। কিন্তু তারপরে মনে পড়ে যায় এই নিষ্পাপ মুখের আড়ালে কত নির্মম বৃষ্টি লুকিয়ে রয়েছে। ওর ভেতরে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে। গেস্ট রুমের সামনে ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখে বৃষ্টির মন হঠাৎ করে দুর্বল হয়ে যায়। 10 বছর ধরে যে স্মৃতিগুলো ভুলে যাবার চেষ্টা করেছে বারবার সেগুলোই ঘুরে ফিরে আসতে থাকে। কিন্তু মুহূর্তের মধ্যে সেই দুর্বলতা সরে যায়। বুকের ভেতর জমে থাকা ক্ষোভগুলো একসঙ্গে যেন বেরিয়ে আসতে চায়। একসাথে অনেক প্রশ্ন করতে চায় ও ধ্রুবকে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, যেদিন ধ্রুবকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেদিন কোথায় ছিল? ওকে না জানিয়ে হঠাৎ করে সব কিছু ছেড়ে কী করে চলে যেতে পারলো ধ্রুব? সবসময় পাশে থাকবে কথা দিয়েছিল, কিন্তু যখন সত্যিই দরকার ছিল তখন কোথায় ছিল ধ্রুব? যেদিন বাবার অত্যাচারে থাকতে না পেরে মাকে নিয়ে কলকাতায় পালিয়ে এসেছিল সেদিন কোথায় ছিল? যেদিন ঘর ভাড়া দেবার জন্য নাইট বারে গান গাইতে বাধ্য হয়েছিল সেদিন কোথায় ছিল? এইভাবে ওকে একা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কোনোদিনও ক্ষমা করতে পারবে না ধ্রুবকে। ও কোনোদিনও অন্য কাউকে বিশ্বাস করতে পারেনি, শুধুমাত্র ধ্রুবর জন্য। গলাতে হালকা আওয়াজ তুলে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? আমার তো শো শেষ হয়ে গেছে। আমাকে চিনতে পারছো না, নাকি না চেনার অভিনয় করছো? প্রত্যেক দিন নাইট ক্লাবে আপনাদের মতো অনেকেই আমি দেখে থাকি, সবাইকে মনে রাখা সম্ভব না। বৃষ্টির কথা বলার ধরনে একটু দমে যায় ধ্রুব। বৃষ্টির দিকে বেশ কিছু সেকেন্ড নিষ্পলক হয়ে তাকিয়ে থাকে। হাউ মাচ ইউ ওয়ান্ট ফর ওয়ান নাইট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমি একজন সিঙ্গার, কোনো সেক্স ওয়ার্কার না। বৃষ্টির চোখে একসঙ্গে অপমান আর অবাক ভাব ফুটে ওঠে। বৃষ্টির কথা শুনে ধ্রুব হেসে ওঠে। আমার চোখে একজন সেক্স ওয়ার্কারের জন্য তোমার থেকে বেশি সম্মান রয়েছে। বৃষ্টি চিৎকার করে বলে, ধ্রুব, তোমার মুখ থেকে আর একটা বাজে শব্দ বের হলে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। তাহলে নামটা মনে পড়েছে এবার? ধ্রুব পকেট থেকে একটা কার্ড বের করে বৃষ্টির দিকে ছুঁড়ে বলে, আমার স্ট্যাটাস দেখার পর হয়তো তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। ধ্রুব আর ওখানে দাঁড়ায় না, সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায়। ধ্রুব যে কোনোদিন ওকে এভাবে অপমান করবে তা বৃষ্টির স্বপ্নেও ভাবতে পারেনি। ধ্রুবর কথাগুলো ওর বুকের ভেতর ধারালো ছুরির মতো বিঁধতে থাকে। এই 10 বছরে এত বদলে গেছে ধ্রুব। ধ্রুবর প্রতি ওর মনে এতদিন ধরে জমে থাকা রাগ যেন আজ এক পলকে ঘৃণাতে রূপান্তরিত হয়। বৃষ্টি যখন বাড়িতে এসে পৌঁছায় তখন রাত্রি প্রায় 12টা বেজে গেছে। মাকে তখনও পর্যন্ত জেগে থাকতে দেখে রেগে বলে, তুমি কেন এত রাত পর্যন্ত জেগে আছো? তোমাকে কতবার বলেছি ঘুমিয়ে পড়তে? বৃষ্টি দ্রুত পোশাক পরিবর্তন করে খাবার খেতে বসে যায়। ওর মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এত রাত অবধি কাজ তুই ছেড়ে দে মা, আমার শরীরটা তো এখন অনেকটাই ভালো, সেরম হলে আমিও এখন কাজ করতে পারবো। হাতে ধরা রুটিটা মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই ও থেমে যায়। কড়া চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি একদম বাজে কথা বলবে না। ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে, তুমি চুপচাপ বাড়িতে রেস্ট নেবে। দুজনেই আর কোনো কথা বলে না, জানে এই নিয়ে তর্ক করে কোনো লাভ হবে না। নিঃশব্দে খাবার শেষ করে বৃষ্টি ওর মাকে ওষুধপত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আজ কিছুতেই ওর ঘুম আসতে চায় না। এতদিন ধরে অনেকজনের কাছ থেকে অনেক অপমান সহ্য করেছে ও, কিন্তু আজকে ধ্রুবর কথাগুলো শোনার পর
কেন এত কষ্ট হচ্ছে বুঝতে পারে না বৃষ্টি। বাথরুমে গিয়ে জলের ধারার নিচে বসে পড়ে। চিৎকার করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, কেন ধ্রুব ওর সাথে এরকম করলো? কেন ওকে ছেড়ে চলে গেল? কেন এত বদলে গেল ও? কেন কেন ওর সাথে এরকম হলো? মাথা বেয়ে নেমে আসা জলের ধারার সাথে চোখের জল মিশে একাকার হয়ে যায়। ঠান্ডা জলের ধারার নিচে বসে থাকতে থাকতে মনের ভেতর ফিরে আসতে থাকে 10 বছর ধরে ওর জীবনে ঘটে চলা ঘটনার টুকরো টুকরো স্মৃতি। ছোট্ট বৃষ্টি সবসময় ওর বাবাকে ভয় পেত। বাবাকে খুশি করার জন্য সব কথা মেনে চলার চেষ্টা করত। তা সত্ত্বেও কোনো ছোট্ট ভুলের জন্য ওর ওপর হাত তুলতে দ্বিধাবোধ করতো না ওর বাবা। প্রত্যেকটা সময় বৃষ্টিকে বাঁচাতো ওর মা। সমস্ত অত্যাচার নিজে সহ্য করে বৃষ্টিকে আগলে রাখতো ওর মা। বৃষ্টির গায়ে একটা আঁচড়ও পড়তে দিত না। বৃষ্টির কাছে ওর মাই ওর জগৎ ছিল। আশেপাশে পরিবেশে লোক দেখানো কম্পিটিশনে ওর দম বন্ধ হয়ে আসতো। ও যে সোসাইটিতে থাকতো সেখানে সবাই একে অন্যের থেকে কত উপরে আছে সেটা দেখানোর জন্য ব্যস্ত ছিল। ও সেই দমবন্ধ জীবনে এক টুকরো খোলা আকাশ ছিল ধ্রুব। ধ্রুব ওর জন্য সেই জীবন ছিল, যে জীবন ওকে সবসময় হাতছানি দিত। ওর চোখের খুশি, মুখের হাসি সব কিছু ছিল ধ্রুব। যদি ভালোবাসলে ধ্রুবর কাছে থাকতে পারা যায় তাহলে সারা জীবন ও ধ্রুবকে ভালোবাসতে রাজি ছিল। কিন্তু সেই ধ্রুব হঠাৎ একদিন ওকে ছেড়ে চলে গেল। ওদের শেষ দেখা হয়েছিল জয়ের জন্মদিনের দিন। ওই দিন স্কুল থেকে ফিরে এসে বৃষ্টি পড়তে বসেছিল। হঠাৎ ওর বাবা অফিস থেকে এসে ওকে বলে যে আজকে জয়ের বাড়িতে বৃষ্টির নিমন্ত্রণ রয়েছে। বৃষ্টি কোনো উত্তর না দিয়ে চুপ করেছিল। জয় ওকে পছন্দ করে, তাই জয়ের সাথে ওর বেশি মেশা ধ্রুব একদম পছন্দ করে না। কিভাবে না বলবে বৃষ্টি বুঝতে পারছিল না। বৃষ্টি চুপ থাকা দেখে ওর বাবা কড়াভাবে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, জয়ের বাবা আমার বন্ধু। যদি আজকে জয়ের বাড়িতে তুমি না যাও তাহলে ফল ভালো হবে না। ও আতকে উঠেছিল। দিবাংশু চৌধুরীকে নিষেধ করে সে সাহস বৃষ্টির নেই। সেদিন জয়ের বাড়িতে ধ্রুবকে দেখে ও প্রথমে অবাকই হয়েছিল। পার্টিতে প্রথম দিকে বৃষ্টির মন একদমই ভালো ছিল না, কিন্তু উত্তেজক পানীয় সকলের হৈহুল্লোড়ে আর ধ্রুবর সান্নিধ্য মনকে অনেকটা হালকা করে দেয়। সবকিছু যেন একটা নেশার মতো মনে হতে থাকে। পরের দিন যখন ঘুম ভাঙে তখন আশেপাশে ধ্রুবকে কোথাও দেখতে পায় না ও, কিন্তু গত রাতের আবছা হয়ে আসা স্মৃতিতে ওর যতটা মনে পড়ে সে অনুযায়ী ও কাল রাতে ধ্রুবর সাথে ছিল। একে অপরকে গভীরভাবে আদর করছিল অনেক রাত পর্যন্ত। তাহলে সকালে ধ্রুব কোথায় গেল? সেদিনের পর থেকে ধ্রুবর কোনো খবর পায়নি বৃষ্টি। বেশ কিছুদিন পর জানতে পারে যে ধ্রুব স্কুল চেঞ্জ করে কলকাতায় ফিরে গেছে। ও কিছুতেই মেনে নিতে পারে না, বিশ্বাস করতে পারে না যে ধ্রুব ওকে না জানিয়ে এভাবে চলে যেতে পারে। ওর দৃঢ় বিশ্বাস থাকে যে ধ্রুব অবশ্যই ফিরে আসবে। নিশ্চয়ই কোনো দরকারি কাজ পড়ে গেছে, তাই হয়তো যেতে বাধ্য হয়েছে। কিন্তু না, ধ্রুব আর ফিরে আসে না। ধীরে ধীরে বৃষ্টি মেনে নেয় যে ওর ধ্রুব ওকে ছেড়ে চলে গেছে। বৃষ্টি আবার সেই অন্ধকারময় জীবনের মধ্যে ঢুকে পড়ে। ইতিমধ্যে কলেজেও ভর্তি হয়ে যায়। প্রত্যেকদিন বাড়ি ফিরে মায়ের কালশিটে পড়া ক্ষত দেখে ও আর সহ্য করতে পারে না। অনেকবার মাকে বোঝানোর চেষ্টা করে এখান থেকে চলে যাবার জন্য। ওর মা একলা মেয়েকে নিয়ে কোথায় যাবে ভেবে পায় না, তাই সমস্ত কষ্ট সহ্য করেও মুখ বুজে ওখানেই রয়ে যায়। কিন্তু সেদিন ওর মা সহ্য করে না, যেদিন ওর বাবা বৃষ্টির গায়ে হাত তোলে। সমস্ত কিছু ছেড়ে দুজনে চলে আসে কলকাতা। নিরুপমা আন্টি না থাকলে বৃষ্টিদের যে কী হতো তা ওরা নিজেরাও জানে না। নিরুপমা আন্টি বৃষ্টির মায়ের বান্ধবী। কলকাতায় আসার পর প্রথম 6 মাস ওরা নিরুপমা আন্টির বাড়িতেই থাকে। আন্টি ওর মাকে বৃষ্টির দাদু দিদার কাছে, অর্থাৎ ওর মায়ের বাবা মার কাছে চলে যাওয়ার পরামর্শ দেন। বৃষ্টির মায়ের বাবা মা অনেক গ্রামে থাকেন। ওর মা যদি বৃষ্টিকে নিয়ে ওখানে যায় তাহলে আশেপাশের লোকেরা হাজার একটা কথা শোনাবে। তাই বৃষ্টির মা রাজি হয় না ওখানে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত আন্টি ওর মাকে একটা ছোটোখাটো কাজ খুঁজে দেয়। ভাড়া বাড়িতে মায়ের সাথে আবার জীবনকে নতুন করে শুরু করে বৃষ্টি। কিন্তু ওর ভাগ্যে মনে হয় খুশি ছিলই না। সব কিছু ভালো করেই চলছিল। হঠাৎ করে ওর মায়ের হার্টের প্রবলেম ধরা পড়ে। বৃষ্টি তখন 3rd ইয়ারের ছাত্রী। কলেজ আর কমপ্লিট হয় না। তারপর থেকে সেলস গার্ল, কল সেন্টার, টিউশন, নানান কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই মুহূর্তে নাইট বারের জবটা থেকে টাকা ভালোই আসছে, কিন্তু জবটাও চেঞ্জ করতে চায় না। লোকে কি বললো সেই জন্য নয়, এমনিতে লোকে ওর নামে অনেক কিছুই বলে থাকে। আসলে ডাক্তার ওর মাকে ওষুধের পাশাপাশি রেস্ট নিতে বলেছে। কিন্তু যতক্ষণ ও বাড়িতে না ফিরবে ও জানে ওর মা ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। তাই ও এমন কোনো জব করতে চাইছে যেটাতে অন্তত সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারে।
হয়তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে থাকলে একটা ঠিকঠাক জব পেতে এতটা অসুবিধা হতো না। কলটা বন্ধ করে বাথরুম থেকে বেরিয়ে আসে বৃষ্টি। ভগবান প্রত্যেকটা সময় ওর সামনে একটার পর একটা কঠিন পরীক্ষা এনে দাঁড় করিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলেও মনে মনে ভাবে, আমি সব ঠিক করে ফেলবো। মায়ের জন্য আমাকে সব ঠিক করতেই হবে। ঘুম প্রায় জড়িয়ে এসেছিল দুই চোখের পাতাতে। হঠাৎ মোবাইলের নোটিফিকেশনের শব্দে জেগে ওঠে। মোবাইলটা চোখের সামনে এনে দেখে একটা ইমেল এসেছে। ডাউনলোড কল লেটার লেখা আছে। দেখার পর বৃষ্টির সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে উঠে বসে। ভালো করে ইমেলটা পড়ার পর বুঝতে পারে 1 সপ্তাহ আগে যে অ্যাপ্লিকেশনটা করেছিল সেটারই ইন্টারভিউ লেটার এসেছে। মূলত কোয়ালিফিকেশনের জন্য খুব কম ঠিকঠাক জবের সুযোগ পায়ও এই ইন্টারভিউটা নিয়ে, তাই মনে মনে অনেকখানি আশা রেখেছিল। মোট 4টে ভ্যাকেন্সি রয়েছে, স্যালারিও যথেষ্ট ঠিকঠাক। এটা যদি একবার ক্র্যাক করে ফেলতে পারে তাহলে নাইট বারের জবটা ছেড়ে দিতে পারবে। কিন্তু ইন্টারভিউটা এত তাড়াতাড়ি হবে সেটাও আশা করেনি। সেভাবে কোনো প্রিপারেশনও নেওয়া হয়নি। তাও হাল ছাড়লে চলবে না, ও চেষ্টা করবে শেষ পর্যন্ত। মোবাইলে ভোর 5টায় অ্যালার্ম ঠিক করে শুয়ে পড়ে আর মনে মনে নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে নেয়। হ্যাপি বার্থডে বৃষ্টি। পেছন দিক থেকে হঠাৎ করে বৃষ্টির কানের কাছে কথাগুলো বলে ওকে চমকে দেয় ধ্রুব। বৃষ্টি ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমার গিফট কোথায়? তুই বলেছিলি এবার বার্থডেতে আমার জন্য সারপ্রাইজ আছে। কোথায় সারপ্রাইজ? ধ্রুব ওর ব্যাগ থেকে একটা সুন্দর ডায়েরি বের করে। ডায়েরির ওপরে লেখা আমরে মিও। ওয়াও, এটা আমার জন্য? উপরের লেখাটাকে তুই নিজে বানিয়েছিস? ধ্রুব সম্মতিসূচকভাবে মাথা নাড়ে। দারুণ হয়েছে। এর মানে কি রে? ধ্রুব এবার লজ্জা পেয়ে যায়। ক্লাস 10-এর একটা ছেলের পক্ষে লজ্জা পাওয়া স্বাভাবিক। ও ঘাড়ের পেছন দিকে একটা হাত নিয়ে গিয়ে একটু ইতস্তত করে বলে, ইতালিয়ানরা তাদের ভালোবাসা মানুষকে এটা বলে, এর মানে মাই লাভ। বৃষ্টি মনে মনে ভীষণ খুশি হয়, কিন্তু মুখে স্বাভাবিক ভাব বজায় রেখে বলে, ও আচ্ছা, বুঝলাম। বুঝলাম মানে? আমি এত সাহস করে বললাম আর তুই কোনো উত্তর দিবি না? আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এবার থেকে তুই ছেড়ে তুমি বলা শুরু করো। এরকম বললে হবে না। হ্যাঁ কি না ঠিক করে বল আমাকে প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। বৃষ্টি এবার একটু রেগে গিয়ে বলে, এরকম বাজেভাবে প্রপোজ করলে এর থেকে ভালোভাবে উত্তর দেওয়া যায় না। আমি হ্যাঁ বলেছি, গাধা। ধ্রুব সঙ্গে সঙ্গে লাফিয়ে চিৎকার করে ওঠে। ইয়েস ইয়েস ইয়েস। বৃষ্টি হাসতে হাসতে ধ্রুবর হাত থেকে ডায়েরিটা নিয়ে 2 হাতে চেপে ধরে। তারপর ধ্রুবকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ওর গালে একটা কিস করে দ্রুত ওখান থেকে দৌড়ে চলে যায়। ধ্রুব ঘুম ভেঙে ধরফর করে বিছানার ওপর উঠে বসে। সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। কেন বারবার স্বপ্নে বৃষ্টি ফিরে আসে? কেন ওই মুহূর্তগুলোকে ভুলতে পারে না কিছুতেই? আর ঘুম আসে না ওর। বাকি রাতটা ওয়াক মেশিনেই কাটিয়ে দেয়। সকালে অফিসে লিফটে ওঠার ঠিক আগের মুহূর্তে লবিতে বসে থাকা মেয়েটাকে দেখে কয়েক মুহূর্ত থেমে যায় ধ্রুব। দ্রুত নিজের কেবিনে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে কনফার্ম হয়ে যায় যে ওটাই বৃষ্টি। সঙ্গে সঙ্গে রিসেপশনিস্টকে ফোন করে। হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে লবিতে এত ভিড় কেন? স্যার, আজকে 10টা থেকে ওদের ইন্টারভিউ রয়েছে। ওদের মধ্যে বৃষ্টি চৌধুরী নামে যে মেয়েটি রয়েছেন তাকে আমার কেবিনে পাঠিয়ে দাও, আমি পার্সোনালি ওর ইন্টারভিউ নিব। স্যার, অ্যাকচুয়ালি ছোটোখাটো একটা পোস্টের ইন্টারভিউ। আই ডোন্ট কেয়ার, আমি যা বললাম সেটা এখনই করো। ইয়েস স্যার। বৃষ্টি ভেতরে ভেতরে ভীষণ নার্ভাস বোধ করছিল। এই জবটা যদি না পায় তাহলে ওর জন্য খুব সমস্যা হয়ে যাবে। বৃষ্টি চৌধুরীকে রিসেপশনে দেখা করার জন্য ডাকা হচ্ছে। হঠাৎ করে ওর নাম নিয়ে অ্যানাউন্সমেন্ট শুনে বৃষ্টি একটু চমকে ওঠে। দ্রুত রিসেপশনের দিকে এগিয়ে যায়। রিসেপশনিস্ট যখন ওকে সেকেন্ড ফ্লোরের বিশেষ কেবিনের সামনে নিয়ে আসে তখন বৃষ্টি একটু অবাকই হয়ে যায়। কেবিনটা দেখে আজ যাই হোক ইন্টারভিউয়ের জন্য মনে হয় না। রিসেপশনিস্ট নিচে চলে গেলে ও সাহস নিয়ে শেষ পর্যন্ত কেবিনের ভেতরে যায়। সামনে ধ্রুবকে বসে থাকতে দেখার পর ওর মাথার ভেতরে গতকালের অপমানগুলো ঘুরে ফিরে আসতে থাকে বারবার। চিৎকার করে অজানা কারো উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে, কেন আমার সাথে বারবার এরকম হয়? কি দোষ আমার? বৃষ্টির অবাক হওয়া মুখটা দেখে ধ্রুব হালকা হেসে বলে, আমার স্ট্যাটাস দেখার পর এত তাড়াতাড়ি মাইন্ড চেঞ্জ করে ফেললে? বৃষ্টি ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। আমি জানতাম না এটা তোমার কোম্পানি। আমি এখানে শুধুমাত্র ইন্টারভিউ দিতে এসেছি। জানলে কি এখানে আসতে না? জানলেও আসতাম, কারণ জবটা আমার দরকার।
ধ্রুব চেয়ার থেকে উঠে এসে বৃষ্টির হাত থেকে ফাইলটা নিয়ে ওর রিজিউমটা চেক করতে থাকে। তারপর ফাইলটা বন্ধ করে এক সাইডে রেখে ওর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে হেসে বলে, গ্রাজুয়েশনটাও দেখছি কমপ্লিট করা হয়নি। কলেজে কি নোটস দেওয়ার মতো কাউকে পাওনি, নাকি সেক্স করতেই ব্যস্ত ছিলে? ধ্রুবর মুখ থেকে বেরোনো প্রত্যেকটা অপমান বৃষ্টি মুখ বুজে সহ্য করে নেয়। শান্তভাবে টেবিল থেকে ফাইলটা তুলে নিয়ে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা গ্র্যাজুয়েশনের কোনো দরকার নেই। হ্যাঁ, যদি আপনি আমার ইন্টারভিউ না নিতে চান তাহলে অবশ্যই বলে দিন, আমি চলে যাব। ধ্রুব বৃষ্টির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, একটা ভ্রু সামান্য তুলে। ওর ঠোঁটের কোণে আস্তে আস্তে একটা ক্রূর হাসি ফুটে ওঠে। ঠিক আছে, অবশ্যই তোমার ইন্টারভিউ নিব। তোমাকে আমি 3টা প্রশ্ন করব। তুমি যদি তার মধ্যে একটাও সঠিক উত্তর দিতে পারো তাহলে পাস। খুব সিম্পল ব্যাপার। ধ্রুব আর বৃষ্টি একে অপরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ফার্স্ট কোশ্চেন, ডু ইউ এভার লাভ সামওয়ান? বৃষ্টি চমকে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব চোখে প্রশ্নটার সাথে সাথে এত বেশি ঘৃণা ছিল যে বৃষ্টির উত্তর দিতে গিয়েও দিতে পারে না। ধ্রুব গতকাল থেকে ওকে যে অপমানগুলো করেছে সেগুলো বারবার ওর মাথার ভেতরে ঘুরতে থাকে। নিরুত্তর বৃষ্টির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধ্রুব আবার বলে, সেকেন্ড কোশ্চেন, হাউ মেনি পিপল হ্যাভ ইউ সিল্পড ইউ? বৃষ্টি তীক্ষ্ণভাবে ধ্রুবর দিকে তাকায়। অপমানে ও চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চায়। 2 হাত দিয়ে ফাইল থেকে শক্ত করে চেপে ধরে। এবার ধ্রুব একটু হেসে বলে, আমি মনে হচ্ছে একটু বেশি কঠিন প্রশ্ন করে ফেলেছি তোমাকে। এবারটা খুব সহজ হবে। শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ আমরে মিও? বৃষ্টি চমকে ধ্রুবর দিকে তাকায়। ওর চোখ থেকে নেমে আসা জলকে ও আর আটকাতে পারে না। মুহূর্তের জন্য ওর মনের ভেতর অনেকগুলো স্মৃতি একসঙ্গে ভিড় করে আসে। একটু পরে হাতের উল্টো পিঠ চোখের জল মুছে নিজেকে সামলে নেয় বৃষ্টি। তারপর ধ্রুবর দিকে তাকিয়ে যান্ত্রিকভাবে উত্তর দেয়, মাই লাভ। মাই লাভ। বৃষ্টির মুখ থেকে শব্দ দুটো বের হওয়ার মাত্র ধ্রুব নিজেকে আর সামলাতে পারে না। মন্ত্রমুগ্ধের মতো বৃষ্টির দিকে এগিয়ে যায়। ইমোশন এমনভাবে ওর ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় যে নিজের ওপর নিয়ন্ত্রণই থাকে না। 2 হাতে বৃষ্টির মুখমণ্ডল চেপে ধরে নিজের অজান্তে বৃষ্টিকে কিস করার জন্য এগিয়ে যায়। বৃষ্টি নিজের হাত দিয়ে ঠোঁটটা চাপা দেওয়া মাত্র ধ্রুব সম্বিত ফিরে আসে। নিজেকে বৃষ্টির এত কাছে দেখে সঙ্গে সঙ্গে ঘৃণাতে ছিটকে সরে যায়। মুহূর্তের মধ্যে একটা মানুষের মুখের ভাষা এত দ্রুত পরিবর্তিত হতে দেখে বৃষ্টি অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে ধ্রুবর সান্নিধ্য ওকে দুর্বল করেছিল ঠিকই, কিন্তু এই মুহূর্তে ধ্রুবর মুখে ফুটে ওঠা ঘৃণা দেখে ওর মনে হয় যে বাধা দিয়ে সঠিক কাজই করেছে। কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড মিস বৃষ্টি চৌধুরী। বৃষ্টি নিষ্পলকভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। থ্যাংক ইউ স্যার। তোমার জয়েনিং ডেট আর অন্যান্য ইনফরমেশন ফার্স্ট ফ্লোরে 5 নম্বর কাউন্টারে পেয়ে যাবে। ইউ মে গো নাও। বৃষ্টি বেরিয়ে যাওয়া মাত্র ধ্রুব অজানা ফার্স্টেশনে 2 হাত দিয়ে টেবিলের ওপর জোরে চাপড় বসায়। আজকে অফিসে বৃষ্টির প্রথম দিন। ধ্রুবর সাথে গত 2 দিন ধরে যে চাপানুতোর সমস্যা হয়ে চলেছে সেগুলোকে এক সাইডে সরিয়ে ও মন দিয়ে নিজের কাজ করতে চায়। এই চাকরিটা ও কিছুতেই হারাতে চায় না। আজকের পর থেকে আর মাকে রাত জাগতে হবে না ভেবে মনে মনে খুশি হয় বৃষ্টি। ওর টিমে নতুন 4 জনকে বাদ দিলে বাকিরাও খুব বেশি দিন আগে জয়েন করেনি। স্বভাবতই প্রত্যেকে অল্প বয়স্ক। ইনস্ট্রাকশন সুব্রত কিছু সাধারণ ডাটা এন্ট্রির ট্রেনিং দেওয়ার পর ছোট ছোট কাজ দিয়ে ওদের শুরু করতে বলে। ক্লাস 12-এর পর কম্পিউটারের সঙ্গে বৃষ্টির সম্পর্ক প্রায় নেল বললেই চলে। যে কাজগুলো বাকিদের জন্য খুব ইজি ছিল সেটাই বৃষ্টির জন্য প্রায় অসাধ্য হয়ে যায়। ইতিমধ্যে কানাঘুষোতে রটে যায় যে কোম্পানির মালিকের বিশেষ রেকমেন্ডেশনের জন্যই বৃষ্টি জবটা পেয়েছে। ঈর্ষাবশত টিম মেম্বাররা ওকে হেল্প করার পরিবর্তে নিচু দেখিয়ে নিজেদের মধ্যে মজা করতে শুরু করে দেয়। সন্ধ্যা পর্যন্ত যে যার কাজ করে একে একে চলে যায়। সুব্রত ওর কেবিন 2nd ফ্লোরে ওর কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিল। লিফট থেকে বেরোনোর পর সাইডের রুমে এখনও লাইট জ্বলতে দেখে থেমে যায়। এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে এখনও কাজ করছে। সকালেই বুঝতে পেরেছিল যে মেয়েটা ওর ইনস্ট্রাকশন ঠিকঠাক ক্যাচ করতে পারছে না। নতুনদের শেখানোটা খুবই সমস্যা। মনে মনে একটা স্বগক্তি করে সুব্রত মেয়েটার দিকে এগিয়ে যায়। কী সমস্যা হয়েছে? তোমার টিমের বাকিরা তো সবাই চলে গেছে, তোমার এখনো কাজ হয়নি? বৃষ্টি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে। সুব্রত জামার হাতাটা হালকা ফ্লোট করে
একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখি সরো, কোথায় সমস্যা হচ্ছে দেখতে দাও। বৃষ্টি ব্যাপারগুলো ভুলে গেছিল, কিন্তু কোনোদিনও শেখেনি তা তো নয়। সুব্রত ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়ার পর পুরো বিষয়টা এবার ওর কাছে সরল হয়ে যায়। ও দোষী দোষী মুখ করে বলে, সরি, আমার জন্য আপনার লেট হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। মানুষকে আপন করে নেওয়ার একটা সহজাত ক্ষমতা রয়েছে বৃষ্টির ভেতর। সুব্রতর বিরক্তিভাব অনেকক্ষণ আগেই কেটে গিয়েছিল। ও হাসি মুখে বৃষ্টির দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমাদের তো সেভাবে পরিচয় হয়নি। আমি সুব্রত। যদি কখনো কোনো সমস্যা হয়, কোনো দ্বিধা না করে আমাকে বলতে পারো। বৃষ্টির মুখে এতক্ষণে হাসি ফুটে ওঠে। ও সুব্রতর বাড়িয়ে দেওয়া হাতটা ধরে বলে, আমি বৃষ্টি। নাইস নেম। সুব্রতর কথাটা শেষ হয় না, তার আগেই পিছন দিক থেকে জোরে হাততালির শব্দে দুজনেই চমকে তাকায়। বৃষ্টি দ্রুত সুব্রত থেকে হাতটা সরিয়ে নেয় পরিস্থিতির আকস্মিকতায়। আমি কি অফিসে রোমান্সে ডিস্টার্ব করলাম মিস বৃষ্টি? লিফটের দরজা থেকে ওদের দিকে এগিয়ে আসতে আসতে ধ্রুব বলে। সুব্রত ধ্রুবর দিকে এগিয়ে গিয়ে বলে, স্যার, আপনি পার্টিতে যাননি? আপনার কেবিন বন্ধ আছে দেখে আমি ভেবেছিলাম আপনি অলরেডি চলে গেছেন। ধ্রুব সুব্রতর দিকে তাকিয়ে প্রাণহীনভাবে হেসে বলে, কেন, আমাকে এখানে দেখে কি দুঃখ পেলে? কি যে বলেন স্যার। সুব্রত পরিবেশটা হালকা করার জন্য হেসে ওঠে। ধ্রুব ওই হাসিকে পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় বলে, আমার সামনে প্রেম করতে ভয় পাচ্ছ? সুব্রত ছেড়ে দেবার পাত্র নয়। ও ধ্রুবর দিকে এক পা এগিয়ে এসে বলে, আমি যদি চাই তাহলে বৃষ্টির সাথে প্রেম করতে আমাকে কেউ আটকাতে পারবে না। ধ্রুব জোরে জোরে শব্দ করে হাসতে থাকে। ওর কঠিন হাসিতে বৃষ্টির মনের ভেতর ঘৃণা, রাগ সবকিছু ছাপিয়ে একটা ভয় তৈরি হয়। বেশ কিছুক্ষণ হাসির পর হঠাৎ হাসি থামিয়ে বৃষ্টির দিকে তাকায়। ইউ আর রিয়েলি ট্যালেন্টেড মিস বৃষ্টি চৌধুরী, রিয়েলি রিয়েলি ট্যালেন্টেড। তারপর যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করেই বৃষ্টি আর সুব্রত দুজনের অবাক চাহনির সামনে দিয়ে শব্দ করে হেঁটে পার্কিং লটের দিকে চলে যায়। পার্কিংয়ে থাকা গাড়ির স্টিয়ারিং ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে ধ্রুব। অন্ধ রাগ ওর সমস্ত সত্তাকে নিয়ন্ত্রণ করতে চায়। ইতিমধ্যে সুব্রত পার্কিং লটে চলে এসেছে। সুব্রত গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পরপরই ধ্রুবও বেরিয়ে পড়ে। একটু দূরে মোড়ের মাথায় বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। সুব্রত গাড়িটা বৃষ্টির কাছে দাঁড় করানো মাত্র ধ্রুবও সঙ্গে সঙ্গে নিজের গাড়িটা ওখানে নিয়ে যায়। সুব্রত গাড়ির কাছ নামিয়ে বলে, বৃষ্টি চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। বৃষ্টি তৎক্ষণাৎ বলে ওঠে, না না, থ্যাঙ্কস ফর ইউর অফার। আমি বাসেই চলে যাব। পুরো কথার মধ্যে থ্যাঙ্কস ফর ইউর অফার বাদে অন্য আর কোনো কথা ধ্রুবর মাথায় ঢোকে না। মাইন্ড এতক্ষণ এমনি বিক্ষিপ্ত ছিল, তাতে আরও খানিকটা অগ্নিসংযোগ ঘটে। সুব্রত মুখ বাড়িয়ে ধ্রুবর গাড়িটা দেখে শুনিয়ে শুনিয়ে বলে, আমরা এখন অফিসের বাইরে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো কিছু না জেনে সুব্রত বৃষ্টির জন্য পরিস্থিতিটা আরও কঠিন করে দেয়। বৃষ্টি কোনো উত্তর না দিয়ে বাস স্টপের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে ধ্রুবর গাড়ি ওর রাস্তা আটকে দাঁড়ায়। সুব্রতর কথাগুলো শোনা ওর নিজেকে আর স্থির রাখতে পারে না। কি করছে, কেন করছে নিজেও জানে না। গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে সোজা বৃষ্টির কাছে চলে যায়। আমার গাড়িতে গিয়ে বসো। আমি একাই চলে যেতে পারবো। ইটস মাই অর্ডার। যদি আমার কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে আমার গাড়িতে এক্ষুনি গিয়ে বসো। বৃষ্টি বিস্ফোরিতভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। তারপর কোনো কথা না বলে ওর গাড়িতে উঠে বসে। ধ্রুব সুব্রতর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে, তারপর দ্রুত নিজের গাড়িতে উঠে যায়। যদি আপনার শো অফ করা শেষ হয়ে থাকে তাহলে আমাকে সামনে নামিয়ে দিন। বৃষ্টির গলায় বিরক্তি আর ঘৃণা একসঙ্গে ফুটে ওঠে। আজকে আমার একটা পার্টিতে যাওয়ার আছে। আমার এরকম সোশ্যাল গ্যাদারিং একদম ভালো লাগে না। আশা করি পার্টিতে আমাকে বোর করবে না। আমি কখন পার্টিতে যাবার জন্য রাজি হলাম? বৃষ্টি রেগে জানতে চায়। যখন আমি ঠিক করলাম। বৃষ্টি অবাক হয়ে তাকায়, কি বলবে ভেবে পায় না। হঠাৎ নিজের পোশাকের দিকে ওর খেয়াল যায়। আমার পোশাক একটা পার্টির জন্য একদমই ঠিকঠাক নয়। আমার কিছু এসে যায় না তাতে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ধ্রুবর মনে আরেকটা কথাও আসে। ইউ আর অলওয়েজ বিউটিফুল। নিজের চিন্তাকে নিজেই ঘাবড়ে যায় ও। গাড়ির আয়নাতে ফুটে ওঠা বৃষ্টির প্রতিচ্ছবির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অচেনা মানুষদের মাঝে বৃষ্টির অস্বস্তি বোধ হতে থাকে। ধ্রুবর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নকল হাসিতে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে ও। যে প্রাণহীন সোসাইটি থেকে একদিন ধ্রুব অনেক দূরে ছিল,
আজকে তারই যেন মধ্যমণি ধ্রুব। অন্যদের সাথে কথা বলতে বলতে ধ্রুব কিছুটা দূরে সরে গিয়েছিল। বৃষ্টির ওর দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। পাশ থেকে একটা মেয়ে এগিয়ে এসে হঠাৎ ধ্রুবর হাতটা জড়িয়ে ধরে। পুরো পার্টিটা হঠাৎ করে তেতো হয়ে ওঠে বৃষ্টির কাছে। পার্টি থেকে বেরিয়ে সামনের বারান্দায় গিয়ে দাঁড়ায়ও। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে চুপ করে। হো মাই গড বৃষ্টি, তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি এভাবে তোর সাথে দেখা হবে। কণ্ঠস্বরটা পরিচিত। বৃষ্টি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জয়ের দিকে তাকায়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ থেমে গিয়ে মাঝপথে দিক পরিবর্তন করে ধ্রুব। দি ফিউচার এর কর্ণধার ধ্রুব রায় যে তার স্কুল ফ্রেন্ড ধ্রুব, সেটা জয় স্বপ্নেও ভাবতে পারেনি। ওর বাবার তরফ থেকে কলকাতায় অফিসিয়াল কাজ সামলানোর জন্য জয় সবেমাত্র 2 দিন হলো দিল্লি থেকে এখানে এসেছে। দি ফিউচারের সঙ্গে ওদের একটা যৌথ প্রজেক্ট করার প্ল্যান ছিল, কিন্তু পার্টিতে ওর সেক্রেটারি লিসা ইশারায় ধ্রুবকে দেখানোর পর জয় কী করবে ভেবে পায় না। পুরো বিষয়টা আত্মস্থ করতে ওর বেশ খানিকটা সময় লাগে। তবে ধ্রুবকে দেখে ও যতটা অবাক হয়, তার থেকে অনেক বেশি অবাক হয় ধ্রুবর পাশে বৃষ্টিকে দেখে। বৃষ্টির দিকে এগিয়ে যেতে গিয়েও থমকে যায় ও। 10 বছর আগে ওর বাড়িতে জন্মদিনের দিন যে ঘটনাটা ঘটেছিল, তার জন্য এখনও ওর মনের ভেতর অপরাধবোধ কাজ করে। ধ্রুব স্কুল ছেড়ে চলে যাওয়ার পর প্রতিদিন বৃষ্টির ম্রিয়মান মুখটা দেখতে দেখতে ও নিজেকে কোথাও যেন অপরাধী মনে করত। অনেকবার সাহস করে বৃষ্টিকে বলার চেষ্টা করেছিল, কিন্তু বৃষ্টিকে পুরোপুরি হারিয়ে ফেলার ভয়ে কখনোই বলে উঠতে পারেনি। হ্যাঁ, বৃষ্টিকে ও খুব ভালোবাসে। বৃষ্টির জন্য যে কোনো কিছু করতে রাজি। কিন্তু দুর্ভাগ্য এটাই যে যতবার কিছু করতে গেছে ততবার বৃষ্টির চোখে আরও বেশি খারাপ হয়ে গেছে। ধ্রুব বৃষ্টির জীবন থেকে চলে যাওয়ার পর জয় ভেবেছিল এরপর হয়তো বৃষ্টিকে ও নিজের করে ফেলবে, কিন্তু ভাগ্য আবার ওর সাথে খেলা করলো। যখন একটা বন্ধুর মতো সবাই বৃষ্টির কাছে আসতে শুরু করেছিল, তখনই হঠাৎ করে বৃষ্টি সব কিছু ছেড়ে চলে যায়। পাগলের মতো খোঁজ করার চেষ্টা করেছিল বৃষ্টিকে। আজকে এতদিন পর আবার ধ্রুবর সাথে বৃষ্টিকে দেখে ও সমস্ত শরীর ব্যর্থ রাগে কেঁপে ওঠে। মনে মনে কিছুতেই বৃষ্টিকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ও। প্রচণ্ড রাগে পার্টি থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অন্য একটা মেয়েকে ধ্রুবর হাতটা ধরতে দেখে থেমে যায়। ধ্রুবর থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা বৃষ্টির চোখে ফুটে ওঠে কষ্টটাও স্পষ্ট দেখতে পায়। এতক্ষণই ব্যাপারটা ওর কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। ধ্রুব আর বৃষ্টির মধ্যে কী চলছে জানার জন্য ও উদ্গ্রীব হয়ে ওঠে। বৃষ্টিকে পার্টি থেকে বেরিয়ে বারান্দায় যেতে দেখে মনে মনে খুশি হয়। এইরকমই একটা সুযোগের অপেক্ষা করছিল। বৃষ্টির সাথে একা কথা বলাটা ওর জন্য খুব দরকার। বৃষ্টি আকাশের দিকে মুখ করে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। পেছন থেকে জয় নিঃশব্দে বেশ কিছুক্ষণ বৃষ্টির অপার্থিব সৌন্দর্যকে উপভোগ করে। তারপর গলার স্বর বিস্ময় এনে বলে ওঠে, হো মাই গড বৃষ্টি, তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি এভাবে তোর সাথে দেখা হবে। এত বছর পর জয়কে দেখার পর বৃষ্টির বেশ ভালো লাগে। ধ্রুব ওকে ছেড়ে চলে যাওয়ার পর ওর সেই কষ্টের মুহূর্তে একমাত্র জয়ই পাশে ছিল। হালকা হেসে জয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, সত্যি কত বছর কেটে গেছে, কেমন আছিস? জয়ের এখনও বিশ্বাস হয় না যে ও বৃষ্টির সাথে কথা বলছে। ও বিহ্বলভাবে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। শেষমেশ বৃষ্টি ওর হাতে ধাক্কা দিয়ে বলে, কি রে? এবার জয় হেসে মজার ছলে বলে, আরে আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আমি বৃষ্টির সাথে কথা বলছি। ওর কথা শুনে বৃষ্টিও হাসতে থাকে। একটু দূরে দাঁড়িয়ে একটা মেয়ে ওদের দুজনকে লক্ষ্য করছে দেখে বৃষ্টি মজার ছলে লিসাকে দেখিয়ে বলে, গার্লফ্রেন্ড? জয় ওর কথা শুনে হেসে ওঠে। গার্লফ্রেন্ডের ভাগ্য আমার নেই। প্লিজ ঢপ মারিস না, এতদিনেও তোর মতো হ্যান্ডসাম ছেলের একটাও মেয়ে জোটে নেই। কি আর করা যাবে, আমার মনটা অলরেডি কারোর জন্য রিজার্ভ হয়ে গেছে। জয়ের কথার মধ্যে লুকিয়ে থাকা চাপা কষ্টটা বৃষ্টি সহজেই ধরতে পারে। ওর মনটা আপনা থেকেই খারাপ হয়ে যায়। জয় ওকে বরাবরই পছন্দ করত। অনেকবার জয় ওর কাছে মনের কথা বলেছে, কিন্তু বৃষ্টি কোনোদিনই জয়কে বন্ধুর থেকে বেশি কিছু ভাবতে পারেনি। ও বারবার জয়কে বুঝিয়েছে যেটা কোনোদিনও সম্ভব না। বৃষ্টির হঠাৎ মন খারাপের কারণটা বুঝতে পেরে জয় সঙ্গে সঙ্গে কথা পাল্টে বলে, আমার মনে হচ্ছে বেশি দিন আর ব্যাচেলার থাকা হবে না। বাবা যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে এবার বিয়ে দিয়েই ছাড়বে। জয়ের কথা বলার ধরনে বৃষ্টিও হেসে ওঠে। জয় এতক্ষণে এবার সিরিয়াস বিষয়টার ভেতরে যাবার চেষ্টা করে। বারান্দা থেকে ধ্রুবকে স্পষ্ট দেখা যাচ্ছে। ধ্রুব হাত জড়িয়ে থাকা মেয়েটা ধ্রুবর সাথে হেসে হেসে কথা বলছে।
বৃষ্টির চোখ ওই দিকেই তাকিয়ে রয়েছে। পরিস্থিতিটা বুঝে নিয়ে বৃষ্টির চোখ অনুসরণ করে জয় বলে, তারপর তোর খবর কি? ধ্রুবর সাথে খুব প্রেম করছিস নিশ্চয়ই। বৃষ্টির সঙ্গে সঙ্গে চমকে ওঠে, চোখ সরিয়ে নেয় ধ্রুবর দিক থেকে। একটু অপ্রস্তুতের হাসি এসে বলে, আরে না না, আমি তোর কোম্পানিতে একটা সামান্য পোস্টে জয়েন করেছি। জয় মনে মনে ভীষণ খুশি হয়, কিন্তু বিষয়টিকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য মনের ভাবকে চেপে রেখে বলে, ধ্রুব আর বৃষ্টি একসাথে আছে আর তাদের মধ্যে প্রেম নেই, সেটাও বিশ্বাস করতে হবে। আর এসব প্রেম টেম ভেবে লাভ নেই, বিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ। জয় বৃষ্টির কথাতে হাসতে থাকে আর মনে মনে বলে, 10 বছর আগে তোকে কাছে পেয়েও আমি হারিয়েছিলাম, কিন্তু এবার কিছুতেই তোকে হারিয়ে যেতে দেব না। ধ্রুবকে আমি কিছুতে আমাদের মাঝে আসতে দেব না। দৃঢ় সংকল্পে জয়ের মুখটা আপনা থেকে কঠোর হয়ে ওঠে। বৃষ্টি আর জয় অনেকক্ষণ ধরে গল্প করছে। অনেক পুরনো দিনের ছোট ছোট ঘটনা কথায় কথায় উঠে আসতে থাকে। এর মধ্যে লিসা ধ্রুবর সাথে জয়ের কোম্পানি দি সানের সঙ্গে দি ফিউচার এর কম্পো প্রজেক্টটা নিয়ে কথা বলে নিয়েছে। লিসার সাথে কথা বলে প্রজেক্টটা ধ্রুবর বেশ ইন্টারেস্টিং লাগে। ব্যাপারটা নিয়ে আরও এগোনোর জন্য লিসার সাথে দি সান এর লিডারের সাথে দেখা করার জন্য পার্টি থেকে বেরিয়ে বাইরে আসা মাত্র ও থমকে যায়। লিসা ওর কাছে জয়ের অফিসিয়াল পরিচয় দিয়ে ওদের পরিচয় করিয়ে দেয়, কিন্তু সেটার বোধহয় খুব একটা দরকার ছিল না। জয় আর ধ্রুব একে অপরের দিকে প্রতিদ্বন্দ্বীর মতো তাকিয়ে থাকে। প্রথম জয়ই কথা বলে, আশা করি পুরনো ঘটনা আমাদের প্রজেক্টে কোনো প্রভাব ফেলবে না। জয়ের পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টিকে দেখে ধ্রুব নিজের মুঠো শক্ত করে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমি তোর সাথে কোনো প্রজেক্টই করব না। জয় হালকাভাবে বৃষ্টির দিকে একবার তাকিয়ে হেসে বলে, কেন, ভয় পেয়ে গেলি? আমি কাউকে ভয় পাই না, কিন্তু প্রজেক্টটা করলে তোর মুখটা প্রতিদিন আমার চোখের সামনে থাকবে, এইটা ভাবলেই আমার বমি পাচ্ছে। জয় শব্দ করে হেসে ওঠে। আমার কিন্তু বেশ মজাই লাগছে। আবার এতদিন পরে আমি, তুই আর বৃষ্টি তিনজন একসাথে। ধ্রুব রেগে চিৎকার করে বলে, স্টপ দিস বুলশিট। আমরা তিনজন একসাথে কখনোই ছিলাম না, শুধু আমি আর বৃষ্টি ছিলাম, আর ভবিষ্যতে আমরা দুজনেই থাকবো। এত কনফিডেন্স রয়েছে যখন, তাহলে আমরা নিশ্চয়ই প্রজেক্টটা করব। এই মুহূর্তে জয়ের প্রথম উদ্দেশ্য হলো যেমন করি হোক ধ্রুব আর বৃষ্টির মাঝে এন্ট্রি করা, আর এই প্রজেক্টটা ওর কাছে সেই সুযোগ। ঠিক আছে, কিন্তু 3 মাসের বেশি এগ্রিমেন্ট করতে আমি রাজি না। একদম, আমারও সময়ের দাম রয়েছে। জয় মনে মনে বলে, 3 মাস আমার জন্য যথেষ্ট, মিস্টার ধ্রুব রায়। তারপর পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেও আবার বলে, যেহেতু বৃষ্টি তোর কোম্পানিতে রয়েছে, তাই আমি চাই এই 3 মাস আমার প্রজেক্টেও ও কাজ করুক। আসলে পরিচিত মানুষজন একসঙ্গে কাজ করলে ব্যাপারটা বেশ আনন্দের হবে। ধ্রুব সঙ্গে সঙ্গে নিষেধ করে বলে, বৃষ্টি তোর প্রজেক্টের সাথে কাজ করতে চায় না। বৃষ্টি তো একবারও না বলেনি। এতক্ষণ বৃষ্টি চুপ করে দুজনের মধ্যে কথাবার্তা শুনছিল। এবার পরিস্থিতি জটিল হচ্ছে দেখে ও বলে ওঠে, যদি কোম্পানি চাই তাহলে আমার কাজ করতে কোনো আপত্তি নেই। কোম্পানি চাই না, কারণ আমি চাই না। জয় ধ্রুবর রাগী মুখটার দিকে তাকিয়ে ষড়যন্ত্রীর মতো হেসে বলে, জোর করে বৃষ্টিকে আটকানোর চেষ্টা করছিস, তাই তো? কিন্তু আমি খুব ভালো করে জানি যে বৃষ্টির উপর এখন তোর সেই অধিকার নেই। বৃষ্টির উপর আমার অধিকার আছে কি নেই সেটা আমি বুঝবো। তুই বৃষ্টির উপর জোর করে অধিকার দেখাতে পারিস না। জয়ের সাথে দেখা হওয়ার পর থেকেই বারবার সেই 10 বছর আগের ঘটনা তাড়া করছিল ধ্রুবকে। তার উপরে জয়ের অ্যাগ্রেসিভ কথাবার্তা ওর স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাকে সম্পূর্ণ শেষ করে দেয়। ও চিৎকার করে বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব। কথাটা বলে আচমকা বৃষ্টিকে টেনে নিয়ে চেপে ধরে ওর ঠোঁটে কিস করে ধ্রুব। ঘটনার আকস্মিকতায় কাটিয়ে ওঠা মাত্র বৃষ্টির সঙ্গে সঙ্গে ধ্রুবকে ঠেলে সরিয়ে দেয়। এতক্ষণে ধ্রুব বুঝতে পারে কাজটা ঠিক করেনি। ও বৃষ্টিকেই কিছু বলতে চায়, কিন্তু বৃষ্টি হাত তুলে ওকে থামিয়ে দেয়। হাতের উল্টো পিঠ দিয়ে ঘৃণার সাথে নিজের ঠোঁটটা মুছে জয়ের দিকে তাকিয়ে বলে, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি? বৃষ্টির কথাটা শোনা মাত্র এতক্ষণ নিজের করা ভুলের জন্য ধ্রুবর যে অনুতাপ হচ্ছিল সেটা সঙ্গে সঙ্গে মুছে যায়। ওর মনে আবার সেই পুরনো ঘৃণা আর রাগ একসাথে ফিরে আসে। তার মানে জয়ী তোমার কাছে সব? গাড়িতে যেতে যেতে জয় মনে মনে হেসে বলে, মিস্টার ধ্রুব,
তুমি যদি এইভাবে আমাকে সুযোগ করে দাও তাহলে আমার জন্য বৃষ্টিকে পাওয়াটা আরও সহজ হয়ে যাবে। অন্যদিকে গাড়ির পেছনের সিটে বসে থাকা বৃষ্টির মনের ভেতর তখন ঝড় বয়ে চলেছে। ও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কি করে ধ্রুব আমাকে একটা খেলনার মতো ব্যবহার করতে পারে? কি করে? বৃষ্টি দূর থেকে ধ্রুবকে দেখতে দেখতে বলে, বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক বদলে যায়। ইমোশনাল হয়ে যাচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে বলে, বৃষ্টি যেখানে থেকে সেটা মেন রোড থেকে অনেকটা ভেতরে। একটা নির্দিষ্ট জায়গায় গাড়িটা থামানোর নির্দেশ দিল। ও বলে, ব্যাস, এখানেই আমাকে নামিয়ে দে, আমি এখান থেকে হেঁটে চলে যাব। জয় বৃষ্টিকে ঘর পর্যন্ত পৌঁছে দেবার জন্য জোর করছিল, কিন্তু বৃষ্টি কিছুতেই ওকে গাড়ি থেকে নামতে দেয় না। শেষ পর্যন্ত বৃষ্টিকে ছেড়ে দিয়ে লিসা আর জয় ওদের গেস্ট হাউসের দিকে চলে যায়। এই মুহূর্তে প্রত্যেকটা দিন জয়ের জন্য খুব মূল্যবান। মনে মনেও আগামীকালের জন্য প্ল্যান করতে থাকে। ধ্রুবর সাথে জয়ের প্রজেক্টে আর কেউ খুশি না হলেও একজন মানুষ খুব খুশি হয়, সেটা হলো সুব্রত। গতকালের অপমানের পর থেকে ধ্রুবকে জব্দ করার উপায় খুঁজছিল, কিন্তু বসের ওপরে বেশি কিছু করার সুযোগও ছিল না। জয় আর ধ্রুবর মধ্যে যে সম্পর্কটা ভালো নয় সেটাও একবার দেখেই বুঝতে পেরে যায়। কারণ যাই হোক না কেন, জয়ের উপস্থিতিতে ধ্রুব বিরক্ত হয়েছে দেখেই ওর বেশ মজা লাগে। যদিও বৃষ্টির সাথে এই দুজনের কি সম্পর্ক সেটা ওর মাথায় ঢোকে না ঠিক করে। হঠাৎ করে একটা নিউলি অ্যাপয়েন্টমেন্টেড মেয়েকে নিজের প্রজেক্টে নেওয়ার পেছনে জয়ের নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তাছাড়াও বসেরও বৃষ্টির সাথে নির্ঘাত কিছু ব্যাপার রয়েছে। সুব্রত মনে মনে পুরো ব্যাপারটাকে মেলানোর চেষ্টা করে। লিসা এতক্ষণে বেশ বিরক্ত হয়ে উঠেছে। জয়া ধ্রুব দুজনে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছে, যেটাকে আলোচনা কম আর যুদ্ধ বেশি বলা চলে। ওকে অন্যের আইডিয়াকে যতক্ষণ পর্যন্ত না ভুল প্রমাণ করতে পারছে ওরা থামছে না। লিসা বিরক্ত হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে দেখে বৃষ্টির অবস্থাও ওরই মতো। লিসার সাথে চোখাচোখি হবার পর বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে। টেবিলের মাঝখানে দুই হাত দিয়ে চাপড় মেরে জোরে শব্দ তোলে। আমরা কি এখানে ডিবেট শুনবো, নাকি কোনো কাজও হবে শেষ পর্যন্ত? সঠিক কথা বলাটাও আজকাল তর্ক হয়ে যাচ্ছে নাকি? ধ্রুব এক গুয়ের মতো বলে ওঠে। ধ্রুবকে বোঝানো অসম্ভব বুঝতে পেরে বৃষ্টি জয়ের দিকে তাকিয়ে বলে, তুই অন্তত ছেলে মানুষই করা বন্ধ কর। কাল রাতে বৃষ্টি জয়ের গাড়িতে যাওয়ার জন্য এখনো পর্যন্ত ধ্রুবর মাথা গরম হয়ে রয়েছে। বৃষ্টির কথা শোনা মাত্র ও জয়ের দিকে তাকিয়ে হালকা একপাশে হেসে ব্যাঙ্কের সুরে বলে, তোর গার্লফ্রেন্ড তোকে ছেলে মানুষ বলছে, কাল রাতে মনে হয় স্যাটিসফাই করতে পারিসনি। জয়ের উত্তর দেওয়ার আগে বৃষ্টি রেগে চেঁচিয়ে বলে, সব কিছুর একটা সীমা থাকে ধ্রুব, সবাইকে তোমার মতন মনে করো না। ধ্রুব ততক্ষণে লড়াই করার মুডে চলে গেছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে খারাপ বলার আগে নিজের ক্যারেক্টার। এক্ষুনি একটা গন্ডগোল ঘটবে বুঝতে পেরে লিসা ধ্রুবকে মাঝপথে থামিয়ে দ্রুত বলে, আমার কাছে প্রজেক্ট নিয়ে একটা প্ল্যান রয়েছে, আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং হবে সবার জন্য। ধ্রুব আর বৃষ্টি একে অন্যের দিকে তীক্ষ্ণভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর যে যা নিজের জায়গায় বসে পড়ে। লিসার প্ল্যানটা ভালো ছিল নাকি ওদের তিনজনের ঝগড়া করার আর মুড ছিল না সেটা ক্লিয়ার নয়, কিন্তু সবাই লিসার প্ল্যানটাকে শেষ পর্যন্ত মেনে নেয়। অলরেডি টিফিন টাইম হয়ে গেছে। বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে উসকুস করছে খাবার খেতে যাওয়ার জন্য। ধ্রুব এমনভাবে কাজের মধ্যে ডুবে রয়েছে যে ওর এইসব দিকে কোনো খেয়ালই নেই। ধ্রুবকে এক মনে কাজ করতে দেখে হঠাৎ বৃষ্টির পুরনো দিনের কথা মনে পড়ে যায়। একবার যদি কোনো কিছু করতে শুরু করতো তাহলে সেটার মধ্যেই পুরো ঢুকে যেত ধ্রুব। লাইব্রেরিতে যখন কোনো নোটস তৈরি করতো তখন কেউ যদি ওকে ডিস্টার্ব করতো তাহলে রীতিমতো রেগে যেত। একমাত্র বৃষ্টির অধিকার ছিল ধ্রুবকে যত ইচ্ছা ডিস্টার্ব করার। ওর পড়ার মাঝে কখনো বই বন্ধ করে দিত, কখনো পেন কেড়ে নিত, আবার কখনো বা দুই হাত দিয়ে ওর চোখ ঢেকে দিত। হঠাৎ করে পুরনো ঘটনাগুলো ওর চোখের সামনে যেন জীবন্ত মনে হয়। নিজের চিন্তাধারাকে ভেসে গিয়ে হঠাৎ করেই বৃষ্টি ধ্রুবর হাত থেকে পেনটা তুলে নিয়ে খুব ক্যাজুয়ালভাবে বলে, অনেক হয়েছে, টিফিন করার সময়ে এত কাজ করা চলবে না। বৃষ্টির কাণ্ড দেখে জয় আর লিসা দুজনেই একসাথে বিস্ফোরিত চোখে ওর দিকে তাকায়। অন্যদিকে ধ্রুব বৃষ্টির দিকে তাকিয়ে থাকে ঠিকই, কিন্তু ওর চোখের সামনে পুরনো ঘটনা একসঙ্গে ভিড় করতে থাকে। ব্যাপারটা বুঝতে পারার পর বৃষ্টির ভীষণ অপ্রস্তুত বোধ হয়। কোনোভাবে বিষয়টাকে চাপা দেওয়ার জন্য বলে, আমার খুব খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। বৃষ্টির সাথে একসাথে সময় কাটানোর একটা সুযোগও হাতছাড়া করতে চায় না জয়। বৃষ্টি বেরিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে ওর দিকে যেতে যেতে বলে,
দাঁড়াও, আমারও খিদে পেয়েছে, আমিও তোমাদের সাথে যাব। এবার লিসার অবাক হওয়ার পালা। ওদের দুজন বেরিয়ে যাওয়ার পর ধ্রুব লিসার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে। লিসা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না জানায়। ধ্রুব আবার প্রজেক্টের কাজ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মন বসাতে পারে না। একটু আগের ঘটনাটায় সারাক্ষণ মাথার ভেতরে ঘুরতে থাকে। পরের দিন অফিসে বৃষ্টি ফ্লোরে বসে একমনে একটা পেপার নাইফ নিয়ে কাজ করছিল। চেয়ার টেবিল ছেড়ে কাটিংয়ের জন্য ফ্লোরটায় সবচেয়ে বেটার অপশন বলে মনে হয় ওর। একটু দূরে টেবিলে বাকি তিনজন একটা জোর আলোচনায় ব্যস্ত। আলোচনার বিষয়টা বৃষ্টির মোটেই পছন্দ হয় না। তার পরিবর্তে একদৃষ্টে ধ্রুবর দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। ব্লু টাইটে ধ্রুবকে খুব হ্যান্ডসাম মনে হয়। কথার মাঝেই হঠাৎ করে ধ্রুব ওর দিকে তাকালেই বৃষ্টি হকচকিয়ে যায়। হাতে ধরা পেপার কাটিং ছুরিটা কাগজের পরিবর্তে ভুলবশত আঙুলের উপরই চালিয়ে দেয়। ব্যাস, রক্তারক্তি কাণ্ড আর কি। জয় ওকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য জোর করছিল। সামান্য একটু কেটে যাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়াটা ওর খুব বাড়াবাড়ি মনে হয়, তাই শেষ পর্যন্ত প্রস্তাবটা নাকচ করে দেয়। বৃষ্টি এখন ধ্রুবর কেবিনে বসে আছে। ও নিজেই ফার্স্ট এড করে নিয়ে বলেছিল, কিন্তু ধ্রুব ওর কথায় কোনো পাত্তাই দেয় না। এই মুহূর্তে কেবিনে শুধু ধ্রুব আর বৃষ্টি। জয় আসতে চেয়েছিল, কিন্তু ধ্রুবর করা নিষেধ। শেষ পর্যন্ত ওর কেবিনে ঢুকতে পারেনি। ধ্রুব স্পিরিটে ডোবানো তুলোটা খুব আলতো করে বৃষ্টির হাতে ছোঁয়ায়। এই কয়দিনে এই প্রথম ধ্রুব ওর প্রতি এত নরম ব্যবহার করছে। বৃষ্টির হঠাৎ অভিমানে কান্না পেয়ে যায়। বৃষ্টির চোখে ফুটে ওঠা জলের কারণ বুঝতে না পেরে ধ্রুব খুব নরমভাবে বলে, তোমার কি খুব ব্যথা লাগছে? বৃষ্টি কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র মাথা নেড়ে যা না জানায়। খুব সাবধানে ওর আঙুলের চারদিকে ব্যান্ডেজটা জড়িয়ে দেয় ধ্রুব। তারপর ধীরে ধীরে বৃষ্টি হাতটা ঠোঁটের কাছে এনে ব্যান্ডেজের ওপর আলতো করে একটা কিস করে। এই মুহূর্তে পুরনো রাগ অপমান সব কিছু সরে গিয়ে শুধুমাত্র সামনে থাকা বৃষ্টিকে সত্যি বলে মনে ওর হয়। ওর ঠোঁটের ছোঁয়ায় বৃষ্টি হালকা কেঁপে ওঠে। মুহূর্তের জন্য ধ্রুবর ভেতর সেই সব অনুভূতিগুলো ফিরে আসতে থাকে, যেগুলো থেকে ও সযত্নে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। হঠাৎ খুব আলতো করে দুই হাত দিয়ে বৃষ্টির মুখটা ধরে কিস করতে যায় ও। ধ্রুবর সান্নিধ্যে বৃষ্টিও দু চোখ বন্ধ করে ফেলে। আর তারপরেই ওর মনে ভেসে ওঠে নাইটবারের কথাগুলো। আরেকটু হলেই ও কত বড় ভুল করতে যাচ্ছিল ভেবে চমকে ওঠে। দু চোখ খুলে ধ্রুবর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তুমি ভুলে যাচ্ছ ধ্রুব রায়, আমি তোমার চোখে একজন সামান্য সেক্স ওয়ার্কারের থেকেও কম সম্মানের মানুষ। বৃষ্টির কথাগুলো ধ্রুবর কানে যেন বিষের মতো মনে হয়। ও সঙ্গে সঙ্গে দূরে ছিটকে সরে যায়, আর হতভম্ব ধ্রুবর সামনে থেকে বৃষ্টি দ্রুত বেরিয়ে চলে যায়। ততক্ষণে অফিস ছুটির টাইম হয়ে গেছে। বৃষ্টি দ্রুত নিজের জায়গা থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। বাসস্ট্যান্ডে কোনো লোক নেই। বৃষ্টিতে ভিজতে ভিজতেই ও উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। ব্যাগ থেকে ছাতা খুলতে ইচ্ছে করে না। ফাঁকা রাস্তায় নিঃশব্দে কাঁদতে থাকে। দুই বৃষ্টির জল একসাথে মিশে যায়। ধ্রুব বৃষ্টিকে দেখতে পেয়ে দ্রুত গাড়িটা ওর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে বৃষ্টির পাশে একটা গাড়ি এসে থামে, আর সেখান থেকে জয় নেমে আসে। ওদের মধ্যে কি আর কথা হয় সেটা শুনতে পায় না। তুমুল বৃষ্টিতে সব কিছু আবছা হয়ে আসে। তার মাঝে শুধু এটুকু দেখতে পায় যে বৃষ্টি জয়কে হঠাৎ জড়িয়ে ধরে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে একা একা বৃষ্টিকে হাঁটতে দেখে জয় সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করায়। দ্রুত গাড়ি থেকে নেমে এসে বৃষ্টির রাস্তা আটকে প্রশ্ন করে, এরকম করে একা একা মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিজছিস কেন? বৃষ্টি জয়কে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে চিৎকার করে বলে, প্লিজ এখান থেকে চলে যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। জয় বৃষ্টির হাতটা চেপে ধরে বলে, এক্ষুনি আমার সাথে গাড়িতে ওঠ। বৃষ্টি কাঁদতে কাঁদতে জয়ের হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, আমাকে একটু একা থাকতে দে। কেন আমাকে তোরা সবাই মিলে বিরক্ত করছিস কেন? ইতিমধ্যে জয়ও পুরো ভিজে গেছে। মাথা বেয়ে নেমে আসা জলের ধারা চোখে পড়ার আগেই হাত দিয়ে কপাল থেকে সরিয়ে ফেলে ডিসপারেটভাবে বলে, আমি কিছুতেই তোকে এভাবে এখানে একা ছেড়ে যেতে পারবো না। প্লিজ আমার কথা শোন। যদি এখনও আমাকে বন্ধু ভাবিস তাহলে আমার কথাটা শোন প্লিজ। বৃষ্টি ভীষণ অসহায় মনে হয় নিজেকে। হঠাৎ দুই হাত দিয়ে জয়কে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকে। গাড়ির ভেতরে বসে থাকা লিসা অবাক হয়ে পুরো ব্যাপারটা দেখতে থাকে। দীর্ঘ 5 বছরে এই প্রথমবার বসকে এরকম ব্যবহার করতে দেখে ওর অদ্ভুত রকম অস্বস্তি বোধ হয়। বৃষ্টি আর জয় যখন গাড়ির ভেতরে ঢোকে, দুজনেরই পুরো কাক ভেজা হয়ে গেছে। জয় ওর দিকে তাকিয়ে বলে, তোর বাড়ি পৌঁছাতে এখনও 1.5-2 ঘন্টা সময় লাগবে। আমাদের গেস্ট হাউসটা একদম সামনেই। তুই আমাদের সাথে ওখানে গিয়ে লিজার একটা ড্রেস পরে নে।
বৃষ্টি নানা করছিল। জয় আর লিসা দুজনেই জোর করলে শেষ পর্যন্ত যেতে বাধ্য হয়। ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে আসবে ভেবেছিল, কিন্তু গেস্ট হাউসে জয় আর লিসা মিলে কফি সমেত এক গাদা খাবার ওর হাতে জোর করে ধরিয়ে দেয়। ও কফির মগ হাতে নিয়ে জানালা দিয়ে ঝড়ের দিকে তাকায়। আকাশের অবস্থা দেখে সহজে থামবে বলে মনে হয় না। শেষ পর্যন্ত জয়কে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য জোর করলে ও আর না বলে না। গেস্ট হাউস থেকে বেরোতে বেরোতে প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে। লিসা ওর ড্রেসগুলো পরে ড্রাই করে দিয়ে দেবে বলে। জয় যখন বৃষ্টিকে ওর বাড়ির রাস্তার মেন রোডের ওপর নামিয়ে দেয় তখন প্রায় রাত্রি 9টা বেজে গেছে। আজকেও বৃষ্টিকে মেন রোড থেকে বিদায় জানাতে হয় বলে জয়ের একটু আফসোস হয়। অন্যদিকে বৃষ্টির কাছে যাওয়ার ক্ষেত্রে খুব ধীরে হলেও একটু একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে ভেবে ওর বেশ মন খুশিও হয়। গাড়ির আয়নাতে লক্ষ্য করে এতক্ষণ ধরে ফলো করতে থাকা গাড়িটা ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। অনেকক্ষণ আগেই ও বুঝতে পেরেছিল দ্বিতীয় গাড়িটা কার। নিজের গাড়ির দরজা খুলে ধ্রুবর দিকে এগিয়ে যায়। তোর বাড়ির রাস্তা তো ওই দিকে, বললে তো মনে হয় না। ধ্রুব ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। সেরকমভাবে বললে তোর গেস্ট হাউসও তো এদিকে নয়। বৃষ্টিকে বিরক্ত করা বন্ধ কর, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি ধ্রুব। ধ্রুব রেগে এগিয়ে গিয়ে জয়ের জামার কলারটা 2 হাতে চেপে ধরে বলে, বৃষ্টিকে আমি নয় তুই বিরক্ত করছিস। সবসময় তুই আমার বৃষ্টিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিস। জয় ধ্রুবর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হালকা হাসতে হাসতে বলে, তুই একটা ভুল করছিস ধ্রুব। বৃষ্টি এখন আর তোর নেই, এখন তোর থেকে ও আমাকে বেশি ভরসা করে। আজকে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, হয়তো ভবিষ্যতে আমাকে জড়িয়ে ধরে ভালোবাসতেও পারে। ধ্রুব কিছু বলতে গিয়েও থেমে যায়। হঠাৎ করে বৃষ্টি আর জয়ের জড়িয়ে ধরা মুহূর্তটা ওর চোখের সামনে ফুটে ওঠে। জয়ের কথার করে উত্তর দিতে পারে না ও। নিঃশব্দে ওখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর মায়ের শরীরটা একটু খারাপ দেখে বৃষ্টির মনটা খারাপ হয়ে যায়। নিজেকে দোষী মনে হয়। সত্যি এই কয়েকদিন ধরে ও খালি নিজেরটাই ভেবে যাচ্ছিল। ওর মন খারাপ, ভালো লাগা, খারাপ লাগা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিল যে মায়ের দিকে সেভাবে খেয়ালই করেনি। ইস, আজকে যদি বৃষ্টিতে না ভিজতাম তাহলে হয়তো কিছুক্ষণ আগে বাড়িতে পৌঁছে যেতাম। মনে মনে স্বগোক্তি করে রাতের ওষুধগুলো ঠিকঠাকভাবে দিয়ে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েও আজ আর খাবার খেতে ইচ্ছে করে না। পরের দিন যথারীতি ঘুম থেকে উঠে আবার অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু। দ্রুত হাতে রান্না সারতে সারতে মায়ের শরীরের জন্য একটু চিন্তিত হয়ও। কালকে থেকে আজকে মায়ের শরীরটা আরেকটু যেন বেশি খারাপ হয়ে গেছে বলে মনে হয়। সবে চাকরিতে জয়েন করেছে, তা না হলে হয়তো আজকের দিনটা ছুটি নিয়ে নিত। বৃষ্টির মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। ওর মা কষ্ট করে শ্বাস নিতে নিতে বলে, তুই এত চিন্তা করছিস কেন? এরকম আমার মাঝে মধ্যেই হয়, তুই একদম ভাবিস না। ঔষধগুলো খেলেই ঠিক হয়ে যাব আমি। বৃষ্টি কোনো উত্তর দেয় না। কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে থাকে বেশ কিছুক্ষণ। অফিস বেরোনোর আগে সমস্ত এমার্জেন্সি ওষুধগুলো ভালো করে বুঝিয়ে দিয়ে যায়। আজকে অফিসে গিয়ে বৃষ্টি একটু অবাকই হয়ে যায়। অন্যান্য দিনের তুলনায় ধ্রুবকে আজ একটু অস্বাভাবিক রকম গম্ভীর দেখায়। লাল হয়ে থাকা চোখগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে উত্তেজক পানীয়ের নেশা এখনও কাটেনি। লিসা ওর ড্রেসগুলো ফেরত দিচ্ছে দেখে ধ্রুব একটা অর্থপূর্ণ একপেশে হাসি হাসে। বৃষ্টির বিরক্তি লাগে। টিফিনের পর ধ্রুব নিজস্ব কাজ রয়েছে বলে ওর কেবিনে চলে যায়। অন্যদিকে ওরা তিনজন নিজেদের মতো কাজ করতে থাকে। কিছু ফিল্ড ওয়ার্কের জন্য ছুটির আগে লিসা আর জয় বেরিয়ে যায়। বৃষ্টিকে ওদের সাথে যেতে বলেছিল। বৃষ্টি রাজি হয় না। এসব কাজে ও একদম নতুন। ওর যাতায়াতে কিছু লাভ হবে বলে ওর মনে হয় না। ও আরও বেশ কিছুক্ষণ একা একাই কাজ করে। হঠাৎ মোবাইলের দিকে তাকিয়ে দেখে 6টা বেজে গেছে। দ্রুত হাতে সমস্ত ফাইল গুছিয়ে ফেলে। প্রত্যেক দিন ফাইলগুলো ধ্রুবর কাছেই জমা থাকে। ফাইলগুলো কোথায় রাখবে বুঝে উঠতে পারে না। একটু ভেবেচিন্তে শেষ পর্যন্ত ফাইলগুলো নিয়ে ধ্রুবর কেবিনের দিকে চলে যায়। কেবিনের ভেতরে ঢুকে বৃষ্টি একটু ঘাবড়ে যায়। কেবিনের সমস্ত আলো বন্ধ করে রাখা আছে। এসি অন না থাকলে বৃষ্টি হয়তো ভেবেই নিত ভেতরে কেউ নেই। অন্ধকারের মধ্যে চেয়ারে গা এলিয়ে শুয়ে রয়েছে ধ্রুব। হাতে ধরে থাকা গ্লাসটা যে উত্তেজনক পানীয়র সেটা ভালো করে না দেখা গেলেও বুঝতে পারে বৃষ্টি। ওকে দেখা মাত্র ধ্রুব সোজা হয়ে চেয়ারের ওপর বসে। বৃষ্টির এই মুহূর্তে কথা বাড়ানোর একদমই ইচ্ছে নেই। আবছা অন্ধকারের মধ্যে ফাইলগুলো টেবিলের ওপর রেখে বলে, ফাইলগুলো এখানে থাকলো, আমি আসছি। বৃষ্টি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগে ধ্রুব উঠে এসে ওর পথ আটকে দাঁড়ায়। এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে বৃষ্টি? ধ্রুবর মুখ থেকে বেরিয়ে আসা তীব্র অ্যালকোহলের গন্ধে বৃষ্টির নাক জ্বালা করে। 2 হাত দিয়ে ঠেলে ওকে সরানোর চেষ্টা করে বলে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি শেষ পর্যন্ত এইরকম হয়ে যাবে। দিনের বেলা নিজের অফিসে বসে ড্রিঙ্ক করতে তোমার লজ্জা করছে না?
বৃষ্টির কথাগুলো এখন ধ্রুবর কাছে অর্থহীন। নেশা ওর সমস্ত চিন্তাগুলোকে এলোমেলো করে দেয়। ও নিজের শরীরের ভার কিছুটা বৃষ্টির গায়ের ওপর ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, তুমি আর আমাকে ভালোবাসো না, তাই না? কথাগুলো বৃষ্টির হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। ও নিজেকে সামলে নিয়ে বলে, তোমার নেশা হয়ে গেছে, আমাকে ছাড়ো, আমি বাড়ি যাব। ধ্রুব বৃষ্টিকে আরও জোরে চেপে ধরে ছোট্ট বাচ্চার মতো বলে, না, আমি কিছুতেই ছাড়বো না তোমাকে। আমি ছাড়লে তুমি জয়ের কাছে চলে যাবে। আমি কারোর কাছে যাব না, আমি বাড়ি যাব, আমাকে ছাড়ো ধ্রুব। হঠাৎ করে ধ্রুব বৃষ্টির কোনো বাধা না শুনে পাগলের মতো ওকে কিস করতে শুরু করে। বৃষ্টি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ওর শরীর ও মনের কাছে হার মেনে নেয়। 2 হাত দিয়ে জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুর মতো আঁকড়ে ধরে ধ্রুবকে। ঠিক কতক্ষণ ধরে এরকম চলতে থাকে তা ওর জানা নেই। ধ্রুবর ঠান্ডা হাত যখন ওর কুর্তির ভেতর দিয়ে বুকের কাছে এগিয়ে যায় তখন সম্বিত ফেরে। ও ধ্রুবকে ঠেলে সরিয়ে দিয়ে দ্রুত শ্বাস নিতে নিতে বলে, ধ্রুব, তুমি এখন ড্রাঙ্ক, এই অবস্থায় আমাদের বেশি কিছু করা ঠিক নয়। অন্যদিকে ধ্রুবর মাথায় এসব কিছুই ঠোকে না। ও বৃষ্টিকে জড়িয়ে ধরে আবার কিস করতে করতে বলে, প্লিজ বৃষ্টি, আই ওয়ান্ট ইউ, প্লিজ। এবার বৃষ্টি বেশ জোরের সাথে ওকে সরিয়ে দেয়। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। বৃষ্টির যুক্তিগুলোকে বোঝার মতন ক্ষমতা ধ্রুবর তখন নেই। ওর মাথায় একটা জিনিসই ঢোকে, বৃষ্টি ওকে রিজেক্ট করছে। কাল রাতে জয়ের বলা কথাগুলো মাথার ভেতর ঘুরতে থাকে। বৃষ্টিকে হারানোর ভয়ে ও পাগল হয়ে ওঠে। যেমন করেই হোক এই মুহূর্তেই ও পেতে চায় ওকে। হঠাৎ টেবিলের ড্রয়ার খুলে একটা চেক বই নিয়ে দ্রুত সাইন করে চেকটা বৃষ্টির হাতে গুজে দিয়ে বলে, তোমার পছন্দের মতন অ্যামাউন্ট এতে বসিয়ে নেবে। জাস্ট স্লিপ উইথ মি টু নাইট। ক্ষণিকের জন্য বৃষ্টির মনে হয় সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। হাতে থাকা চেকের পাতাটা ওর কাঁপতে থাকা হাত থেকে নিচে পড়ে যায়। ছিটকে ধ্রুবর থেকে সরে যায় ও। ধ্রুব ওর দিকে আবার হাত বাড়ালেই শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে, আমাকে ছোবে না তুমি, তুমি ছুলে আমি নিজেকে ঘৃণা করব। বৃষ্টি ঝড়ের গতিতে অফিস থেকে বেরিয়ে যায়। শব্দ করে বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ধ্রুব। অফিস থেকে বেরিয়ে যখন বাসে ওঠে তখনও নিজের ওপর কন্ট্রোল আনতে পারেনি বৃষ্টি। একটা ফাঁকা সিটে বসে চোখ বন্ধ করে মাথাটা পেছন দিকে হেলিয়ে দেয়। ও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে জীবনে কোনোদিন এরকম পরিস্থিতির সামনে এসে উপস্থিত হবে। ধ্রুবর বলা শেষ কথাগুলো মনে পড়া মাত্র 2 হাতের মুঠো শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ আগে এই ধ্রুবকেই আঁকড়ে ধরেছিল ভেবে ওর মুখে তীব্র বিতৃষ্ণার ভাব ফুটে ওঠে। একসময় যে নামটা ওর মনে শুধুমাত্র ভালোবাসার অনুভূতি এনে দিত, আজ সেটায় তীব্র ঘৃণা ছাড়া আর কিছুই এনে দেয় না। যদি মায়ের শরীর অসুস্থ না হতো তাহলে এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিত। নিজের প্রতিবন্ধকতার জন্য রাগে নিজের উপরেই চিৎকার করতে ইচ্ছে করে। চিন্তার মধ্যে ডুবে থাকার জন্য কখন বাড়ির কাছে পৌঁছে গেছে বুঝতে পারে না। হঠাৎ স্টপেজের নাম শুনে ধরফর করে উঠে দ্রুত নেমে আসে বাস থেকে। দূর থেকে ঘরের আলো জ্বলছে না দেখে বৃষ্টির মনে দুশ্চিন্তা শুরু হয়ে যায়। দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। বৃষ্টি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর ওর বলা কথাগুলো ধ্রুবর কানে বাজতে থাকে। আমি কি এতটাই বাজে যে আমার স্পর্শে ঘৃণাবোধ হবে? কেন আমি তোমার চোখে এত খারাপ? কেন জয়কে জড়িয়ে ধরার সময় তো তোমার খারাপ লাগে না? অনুপস্থিত ব্যক্তির উদ্দেশ্যে চিৎকার করে ওঠে ধ্রুব। অন্ধকারের মধ্যেই অনেকক্ষণ বসে থাকেও এত বছর পর নিজেকে হঠাৎই আজ শক্তিহীন মনে হয়। চোখ খুলে পরের দিনটা দেখার মতো সাহস আনতে ভয় করে। কতক্ষণ এভাবে কেটে যায় খেয়াল থাকে না। একসময় ধীরে ধীরে সোজা হয়ে উঠে বসে। নিজের ক্লান্ত শরীরটাকে জোর করে টেনে নিয়ে চলে যায় বাড়ির দিকে। দরজায় নক করার আগে নিজেকে একটু ঠিকঠাক করে নেয় ধ্রুব। কিন্তু বাবার সামনে লুকানো এত সহজ নয়। দরজা খোলার পর ধ্রুবকে দেখে ওর বাবার মুখে প্রতিদিনের মতো কষ্টের ছাপ ফুটে ওঠে। দীর্ঘ 10 বছরে ওর বাবা ধ্রুবর মুখে কখনো সেই আনন্দ দেখতে পায়নি যেটা একজন বাবা তার ছেলের মুখে দেখতে চায়। বাবা প্লিজ, আমাকে দেখে এত দুঃখী হওয়া বন্ধ করো। আমাদের কোম্পানিকে আমি কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছি, তাও তুমি দুঃখ কেন পাচ্ছ? ধ্রুবর বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসতে বসতে বলে, কোম্পানি উপরে নিয়ে যাওয়ার স্বপ্ন তোমার ছিল, আমি তো অল্পতেই খুশি। এই উঁচুতে ওঠার জিত তোমার। হ্যাঁ, আমি চেয়েছি উঁচুতে উঠতে, এখন সবাই আমার প্রশংসা করে। এটা প্রশংসা নয়, শুধুমাত্র তোমার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করা। এগুলো সব নকল। আমি জানি এগুলো নকল, কিন্তু একদিন এই নকলের কাছেই আমি হেরে গেছিলাম, তাই এগুলোই এখন আমার কাছে আসল মনে হয়। ধ্রুব চিৎকার করে বলে। 10 বছর আগে দিল্লিতে ধ্রুবর সাথে কী হয়েছিল তা ওর বাবা জানে না। শুধু এটুকু বুঝতে পারে যে খুব কষ্টের কিছু ঘটেছিল সেখানে।
এই নিয়ে ওর বাবা কখনো প্রশ্ন করেনি, আর ধ্রুব কোনো দিন সেই প্রসঙ্গও তোলেনি। কিন্তু নিজের ছেলেকে নিজের চোখের সামনে এভাবে দেখতে দেখতে ওর বাবা আর থাকতে পারে না। আমি জানি না তোমার সাথে কি হয়েছিল, কিন্তু তুমি যেভাবে জীবন কাটাচ্ছ সেটাকে বাছা বলে না। আমার চোখের সামনে আমি তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারি না। ধ্রুব মুখে একটা নকল হাসি আনার চেষ্টা করে বলে, তুমি একদম চিন্তা করো না বাবা, আমি খুব খুশি আছি। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। ওই নকল হাসি আমার সামনে কাজ দিবে না। তুমি যদি ঠিকই করে নাও তুমি এইভাবে জীবন কাটাবে, তাহলে আমি সব কিছু ছেড়ে তোমার পিসির কাছে চলে যাব। ধ্রুব সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে ছুটে এসে বলে, তুমি এরকম কিছুতেই করতে পারো না। তুমি খুব ভালো করে জানো যে আমার কাছে তুমি ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় মা ছেড়ে চলে গেল, এখন তুমি কিছুতেই আমাকে একা ছেড়ে চলে যেতে পারবে না। ধ্রুবর গলা ধরে আসে। ওর বাবাও ইমোশনাল হয়ে পড়ে, একটা হাত ধ্রুবর মাথায় রেখে বলে, তুই শুধু নিজের কথাই ভাবছিস বাবা। আমি মরার পর তোর মাকে কি উত্তর দিব সেটা ভেবেছিস একবারও? তোর মা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে ছেলে খুশি আছে তো, এখন আমি কি বলবো? ধ্রুব ওর বাবার দুটো হাত চেপে ধরে বলে, আমি অত কিছু জানি না, তুমি এখান থেকে কোথাও যাবে না বেশ। এবার ওর বাবা কণ্ঠস্বর গম্ভীর করে বলে, আমি একটা সত্ত্বে থাকতে রাজি আছি, তোকে বিয়ে করতে হবে। বাবা তুমি খুব ভালো করে জানো যে আমি বিয়েতে বিশ্বাস করি না। আমার বিয়ে হলে 2 দিন লাগবে না ডিভোর্স হতে। তুমি কি মনে মনে ঠিক করে নিয়েছো বিয়ে করবে না, তাই তুমি আগে থেকেই না বলছো? কিন্তু আমিও আমার কথা পরিবর্তন করব না। ধ্রুব কি বলবে ভেবে পায় না, 2 হাত দিয়ে শক্ত করে মাথার চুল চেপে ধরে বলে, আচ্ছা আমি কি করলে তুমি খুশি হবে বলো? ওর বাবা কিছুক্ষণ চুপ করে ভাবে। তুমি তাড়াতাড়ি একটা বিয়ে করো, যাই হয়ে যাক না কেন। তুমি 1 বছরের আগে ডিভোর্স দিতে পারবে না। যদি 1 বছরের মধ্যে তোমাদের কোনো মিল না হয়, তাহলে আমি আর তোমাকে এই নিয়ে কোনো জোর করব না। কিন্তু বাবা। ধ্রুবর বাবা ধ্রুবকে আর কথা বলতে দেয় না, চেয়ার থেকে উঠে নিজের ঘরে চলে যেতে যেতে বলে, এটাই আমার শেষ কথা, তুমি ভেবে দেখো কি করবে। ধ্রুব উদ্ভ্রান্তের মতো ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। এমনিতে বৃষ্টির সাথে হওয়া ঘটনার জন্য মন ভারাক্রান্ত হয়ে রয়েছে, তার মধ্যে বাবার কথাগুলো মিলে পুরো বিষয়টা অসহ্য হয়ে ওঠে। হঠাৎই মোবাইলের চ্যাট বক্সে একটা মেসেজ ঢোকে, ওয়ান্ট টু ফাক আপ টু নাইট। নিধির সাথে এর আগে 2-1বার মিট করেছে ও। এই মুহূর্তে প্রবলেমগুলো থেকে নিজের মনকে সরানোর জন্য নিধির সবচেয়ে বেটার অপশন বলে মনে হয়। বিশেষ কাজ আছে বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। নীলচে আলোতে হোটেল রুমের ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না। নিধি ধ্রুবর গলা জড়িয়ে রোমান্টিক কিছু বলার চেষ্টা করে। ওর কথাতে পাত্তা না দিয়ে ধ্রুব একটানে নিজের শার্টটা খুলে ফেলে নিধিকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। নিধির কাঁধে কিস করতে করতে ধ্রুব হঠাৎ করে বলে, জাস্ট টেল মি ওয়ান থিং বেবি, শুধুমাত্র একটা কথা বলো বেবি, আমার স্পর্শে কি তোমার ঘৃণা করছে? কথাগুলো মুখ থেকে বেরোনো মাত্র ধ্রুব নিজেও আটকে ওঠে। ও নিধিকে কিস করে ঠিকই, কিন্তু মন আটকে থাকে অন্ধকারময় অফিস রুমে। কি ভুলভাল বকছো? ফরগেট দোজ থিং অ্যান্ড কানেক্টেড রাত অন মি। নিধির কথাগুলো ওর ভেতর পর্যন্ত পৌঁছায় না। অন্ধকার অফিসের ভেতর বৃষ্টিকে জড়িয়ে ধরে কিস করার কথা মনের ভেতর ঘুরতে থাকে। ঘটনাগুলো পরপর ভেসে আসে। তুমি ছুলে আমি নিজেকে ঘৃণা করব। বৃষ্টির কথাটা মাথায় আসা মাত্র ধ্রুব নিধির কাছ থেকে ছিটকে সরে যায়। দ্রুত হাতে নিজের জামাটা পরতে পরতে বলে, আই এম সরি, হোটেলের বিল অলরেডি পে করা আছে। তারপর হতবাক নিধির সামনে দিয়ে ধ্রুব দ্রুত হোটেল থেকে বেরিয়ে যায়। হসপিটালে সারা রাত জেগে থাকার জন্য বৃষ্টির চোখের তলায় কালি পড়ে গেছে। এক রাতেই যেন অনেক বেশি বিধ্বস্ত হয়ে গেছে ও। মাকে এমার্জেন্সিতে অ্যাডমিট করা নিয়ে অলরেডি ডাক্তারদের সাথে কথা হচ্ছে। সমস্ত টেস্ট রিপোর্ট আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। রিপোর্ট দেখার পরে ডাক্তাররা কোনো কিছু বলতে পারবে। অলরেডি দুপুর গড়িয়ে গেছে, এখনও পর্যন্ত খাবার মুখে দেয়নি ও। টায়ার্ড শরীরটাকে টানতে টানতে কাছাকাছি একটা খাবারের দোকানের দিকে এগিয়ে যায়। এখন ওকে সুস্থ থাকতে হবে। ইচ্ছা না করলেও জোর করে মুখের ভেতরে খাবারগুলো ঢোকাতে থাকে। অফিসে না যাওয়ার ব্যাপারটা আগে থেকে জানানো হয়নি। জয় আর লিসা দুজনেরই মিসড কল রয়েছে মোবাইলে। ধ্রুবর কাছ থেকে কোনো কল আসবে না সেটাও জানতই। অলরেডি দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। মায়ের শরীর খারাপের জন্য অফিস যেতে পারিনি লিখে জয়কে একটা টেক্সট করে দেয়। সমস্ত রিপোর্ট দেখার পর ডক্টর ইমিডিয়েট ওর মায়ের অপারেশন সাজেস্ট করে। কন্ডিশন এতটাই সিরিয়াস যে হাতে 1 সপ্তাহ সময় নেই। সমস্ত খরচা আর বাকি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার পর দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে যায় বৃষ্টি।
আর একটু পরে ধ্রুব অফিস থেকে বেরোবে ঠিক করছিল। আজকে বৃষ্টি অফিসে আসেনি। না আসার কারণটা শেষ পর্যন্ত জয়ের মুখ থেকে শোনার পর মনের ভেতর আবার বোকা বোকা রাগ তৈরি হয়। আমি বস, ওর আমাকে জানানো উচিত ছিল। ধ্রুব চেয়ার ছেড়ে উঠতে গিয়েও আবার বসে পড়ে। হঠাৎ ওর কেবিনের ভেতর বিধ্বস্ত বৃষ্টি ঝড়ের বেগে ঢোকে। বৃষ্টি ধ্রুবর দিকে এগিয়ে গিয়ে ওর দুটো হাত ধরে বলে, ধ্রুব প্লিজ, আমাকে 2 দিনের মধ্যে 20 লাখ টাকার অফিস লোনের ব্যবস্থা করে দাও। আমি সময় মতো সব শোধ করে দেব। ধ্রুব এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নিয়ে হেসে বলে, এখন আমার হাত ধরলে তোমার নিজেকে নিচু মনে হচ্ছে না? বৃষ্টি এত কিছু ভাবার মতো মানসিক পরিস্থিতিতে ছিল না। মাথার ভেতরে ডাক্তারদের বলা কথাগুলো ঘুরছিল। ও ডেসপারেটভাবে বলে, দেখো ধ্রুব, আমাদের একে অন্যের প্রতি ঘৃণা নিয়ে কথা বলার মতন সময় এখন নয়। প্লিজ, আমার খুব দরকার এখন। এত যখন দরকার তখন জয়ের কাছে বললেই তো পারো। তোমরা তো খুব ভালো বন্ধু। ধ্রুব ইচ্ছে করে বন্ধু কথাটার ওপর জোর দেয়। তোমার চোখে আমি কেমন জানি না, কিন্তু আমি টাকার জন্য বন্ধুত্ব করি না। তাও জয়ের থেকে আমি চেয়ে নিতাম যদি কোম্পানিটা ওর নামে হতো। আমি ওর বাবার কাছ থেকে টাকা নিতে পারবো না। ওর বাবা হলো মিস্টার দিবাংশু চৌধুরীর বন্ধু, আর দিবাংশু চৌধুরীর সঙ্গে যুক্ত টাকা আমার জন্য ছোঁয়া ও পাপ। বৃষ্টি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিতে রাজি আছি, কিন্তু তাতে আমার কি লাভ হবে? ধ্রুব, আমার মা অসুস্থ। তুমি এই মুহূর্তে লাভ লোকসানের হিসাব করছো? বৃষ্টি কষ্টের সাথে ধ্রুবর দিকে তাকায়। সেই ধ্রুব অনেকদিন আগেই মরে গেছে, যে কোনো হিসাব না করেই কাজ করতো। এখন তোমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে একজন বিজনেসম্যান ধ্রুব রায়। অনুভূতিহীনভাবে ধ্রুব কথাগুলো বলে। বৃষ্টি চোখের জলের সাথে সাথে বেরিয়ে আসা কষ্টকে জোর করে বুকের ভেতর ঠেলে দিয়ে কঠোরভাবে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, মিস্টার ধ্রুব রায়ের যে কোনো শর্ত মানতে আমি রাজি। ধ্রুব বেশ কিছুক্ষণ চুপ করে একদৃষ্টিতে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। আমাকে বিয়ে করতে হবে? বৃষ্টি চমকে অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব একটু থেমে একজন দক্ষ বিজনেসম্যানের মতো বলে,